আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা জাতিসংঘ নিয়ে কথা বলবো। জাতিসংঘের বিষয়ে আমাদের অলরেডি ক্লাস হয়ে গেছে, একটা ক্লাস হয়ে গেছে, সেটা হচ্ছে আপনার জাতিপুঞ্জ থেকে জাতিসংঘ। তো এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছেন তারা জাতিসংঘের গঠনের যে আপনার উদ্যোগগুলো আছে, অর্থাৎ জাতিসংঘ গঠনের যে আপনার 11টি সম্মেলন অথবা 11টি উদ্যোগ আছে, আমরা আজকে এই 11টি উদ্যোগ সম্পর্কে আলোচনা করব এবং এর পাশাপাশি হচ্ছে আপনার জাতিসংঘের এই মানে 11টি সম্মেলনের যে আপনার উল্লেখযোগ্য দিকগুলো আছে সেইগুলো নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করব। তাহলে এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছেন তারা একটু কমেন্ট করেন, তারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্টে জানালে ভালো হয়। এবং আজকের ক্লাসটি মূলত আমাদের পেইড ব্যাচের লেকচার হচ্ছে আপনার 46, অর্থাৎ আপনাদের যারা পেইড ব্যাচে প্রায় 650 স্টুডেন্ট আছেন তাদের জন্য হচ্ছে যে কোর্সটি আছে সেটা হচ্ছে আপনার 46 নং ক্লাস আজকে। আর যারা নতুন করে ভর্তি হতে চান তারা এখনই ভর্তি হতে পারেন, কেননা আমাদের এই 46 লেকচারই হচ্ছে আপনার একসাথে দেওয়া আছে ভিতরে, আর পাশাপাশি প্রায় 20টা ফ্রি ক্লাস আছে, সেগুলো আপনি এখানে পাবেন। রেকর্ড ক্লাস আছে প্রায় আরো প্রায় 20টার মতো, তাহলে প্রায় আপনার অনেকগুলো ক্লাস আছে ছোট বড় মিলিয়ে। আরো প্রায় 45টি লেকচার হচ্ছে কম বেশি আমরা পরীক্ষার আগে হচ্ছে আমরা শেষ করব। অর্থাৎ আমাদের এখন প্রত্যেকদিন 2টা ক্লাস হবে মিনিমাম। আপনারা এই গ্রুপে 2টা করে ক্লাস পাবেন, মানে হিউজ ক্লাস পাবেন ঈদের মাত্র 2-4 দিন বাদ দিয়ে। অর্থাৎ যারা ভর্তি হতে চান এই মুহূর্তে, তারা অনেকের প্রশ্ন থাকে যে আমি শেষ করতে পারবো কিনা। ভাই 85 ঘন্টা খুব বেশি টাইম না, 85 ঘন্টা বা 100 ঘন্টা সর্বোচ্চ হতে পারে। হ্যাঁ, মোটামুটি আপনি যদি 100 ঘন্টা এই লেকচারগুলো দেখেন, আমার মনে হয় যে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল পড়ার পাশাপাশি যদি আপনি 100 ঘন্টা সময় দিতে পারেন, তাহলে আপনি সাধারণ জ্ঞানে বাংলাদেশ, আন্তর্জাতিক ভূগোল, প্রযুক্তি সহ আরো যে কয়েকটা বিষয় আছে, বাংলা সাহিত্যের একেবারে শর্টলি আলোচনা করছি, কারণ আমি বাংলা টিচার না, এই কারণে আমার আলোচনাটা কিন্তু শর্ট হয়েছে। শর্ট হওয়া কিন্তু গুরুত্বপূর্ণ। সো আপনারা এই ক্লাসগুলো আছে এই মুহূর্তে করতে পারবেন মাত্র 500 টাকায়। আর যারা হচ্ছে 45তম দিবেন বা 46তম দিবেন, তারাও এই কোর্সটিতে এখন যদি ভর্তি হন তাহলে আপনার মাত্র 1000 টাকা। বিকজ আপনি এই মুহূর্তে ভর্তি হলে আপনি 44তম প্লাস 45তম 2টা বিসিএস করতে পারবেন মাত্র 1000 টাকায়। এটা মনে হয় বাজারের সব থেকে কম টাকায় এবং সব থেকে কোয়ালিটি ক্লাস আপনারা পাবেন, এটা আমি এনশিওর করতে পারি, কারণ আমি হিজিবিজি পড়াই না। ঠিক আছে, পরীক্ষার উপযোগী তথ্যগুলো এগুলো হচ্ছে আমি সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়াই। আর যেহেতু আপনার সাধারণ করে একটা বিশাল অংশ থাকে হচ্ছে আপনার ম্যাথ থেকে, আমি চেষ্টা করছি ম্যাথ থেকে ক্লাস করানোর জন্য। যারা ভর্তি হতে চান তারা এই মুহূর্তে ভর্তি হতে পারেন। আর আমাদের অলরেডি হচ্ছে গ্রুপের 1 লাখ পূর্ণ হয়ে গেছে। তো 1 লাখ পূর্ণ হওয়া উপলক্ষে আমি ক্লাস নেওয়া চাইছিলাম, বাট ক্লাস নেওয়া হয়নি। খুব দ্রুত আমার 1,14,000 পূর্ণ হয়ে গেল। আপনারা যারা আছেন এই মুহূর্তে, আমরা মনে হয় এখন 1,14,000 প্লাসে চলে গেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমি আপনাদেরকে কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে আপনারা অল্প সময়ে মাত্র হয়তো জার্নিটা খুব দ্রুত শুরু হয়েছে, মাত্র 1 বছরের কম সময়, তার মতো আপনারা এই সংখ্যাটা বেশি আসছে। কারণ এর আগে আমার মেম্বার ছিল মাত্র 10,000, অর্থাৎ গত 1 বছরে আপনাদের সংখ্যাটা 1,04,000 আমার এখানে চলে আসছেন। তো যা হোক, সবাইকে ধন্যবাদ। আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন তারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন এবং আপনারা কমেন্ট করবেন অনেক বেশি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে জাতিসংঘের মানে জন্ম নিয়ে কথা বলবো। অর্থাৎ জাতিসংঘের অলরেডি আমরা শুরুতে কথা বলে ফেলছি, জাতিপুঞ্জের ক্লাসটা হচ্ছে 45তম ছিল, 45তমতে আমরা বলে ফেলছি। তো আজকে আমরা জাতিপুঞ্জের ধ্বংসস্তূপের উপর জন্মলাভ করে যে সংস্থা, তার নাম হচ্ছে আপনার জাতিসংঘ। এই জাতিসংঘ গঠনের যে আপনার 11টি আছে, উদ্যোগ আছে, সেই 11টি উদ্যোগ নিয়ে আমরা কথা বলবো। আমি আশা রাখি যে আজকে আপনারা যেই তথ্যগুলো আপনারা যেখান থেকে পড়ে থাকেন না কেন, যেখানে লেকচার করে থাকেন, আজকে একটু ব্যতিক্রম পাবেন আপনারা। তো অবশ্যই ক্লাসটিতে সবাই যুক্ত হবেন, ঠিক আছে? এবং বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি আছে যেগুলো হচ্ছে এই বিষয়ে পড়ানো হয়, এবং সেই ভুলগুলো আশা রাখি যে আজকে আপনারা করবেন। তো এই 11টি সম্মেলনকে আমরা মনে রাখতে পারি একটি জনপ্রিয় টেকনিকের মাধ্যমে, একটি বাক্যের মাধ্যমে। এটা আপনারা অনেকে জানেন, যদিও আমি সারা পুরো পড়ানোতে আমি মোটামুটি কোথাও টেকনিক পড়াইনি, কারণ আমি জানি যে টেকনিক দিয়ে সাধারণ জ্ঞান একেবারেই মনে রাখা যায় না। তবে 2-1টা টেকনিক পড়া যেতে পারে। পুরো বিসিএস সিলেবাসে হয়তো আমি 4টা টেকনিকও পড়াই না, তবে এটাকে আপনারা একটু মনে রাখতে পারেন, কেন 11টি সম্মেলনকে ধারাবাহিকভাবে মনে রাখার জন্য এই টেকনিকটি আমরা এখানে পুরো 11টি সম্মেলনের নাম আমি লিখছি, দেখেন। লন্ডনের আটা, ঠিক আছে? আচ্ছা, এগুলো আমার তো খুব খ্যাত লাগে, তারপরে আমি পড়াচ্ছি। এই ধরনের খ্যাত দিয়ে আমি পড়াই না, তারপরে শুধু এখানে পড়াবো বলে দিলাম, এই জন্য অনেক সরি। আচ্ছা, লন্ডনের আটা ও মস্কো এবং কাসাব্লাঙ্কা। আচ্ছা, মস্কো তো বুঝতেই পারছেন, রাশিয়ার রাজধানী মস্কো। কাসাব্লাঙ্কা হচ্ছে আপনার একটি শহরের নাম, যেটি হচ্ছে মরক্কোর একটি শহর, ঠিক আছে? তাহলে মস্কো এবং কাসাব্লাঙ্কাতে বসে ভাজা ডিম খেতে ইয়েস বলে সাইন করে দিন, ডিম ভাজা খেতে। বাট ডিমটাকে আমি আগে একটু ভাজা নিয়ে আসলাম,
এই ভাজা ডিম খেতে হলে ইয়েস বলে সাইন করে দিন। এখানেই আপনার পুরো 11টি সম্মেলনের নাম আছে। আবারও দেখেন কিভাবে মনে রাখবেন। এটা হচ্ছে লন্ডনের আটা, ঠিক আছে, লন্ডনের আটা ও মস্কো এবং কাসাব্লাঙ্কাতে বসে, মানে মস্কো একটি শহরের নাম, কাসাব্লাঙ্কা একটি শহরের নাম, মরক্কোর, ওকে, বসে ভাজা ডিম খেতে ইয়েস বলে সাইন দিন, ঠিক আছে, বা সাইন করে দিন। এটি হচ্ছে আপনার মোট 11টি সম্মেলন সম্পর্কে সংক্ষেপে তথ্য। এখন এখান থেকে সালগুলো আমরা মনে রাখতে পারি। দেখেন 11টি সম্মেলন এবং 11টি সাল আমরা এখান থেকে মনে রাখবো। সেটি হচ্ছে লন্ডন, আচ্ছা লন্ডন ঘোষণা মানে লন্ডন শহরে হয়, যেটি হচ্ছে এখানে হচ্ছে এটি হচ্ছে ধরেন লন্ডন ঘোষণা না, আচ্ছা এটি হচ্ছে কত সালে হয়, এটি 1941 মনে রাখবেন, প্রথমটা 1941, ওকে 1941। দ্বিতীয়টা আটা মানে আটলান্টিক সনদ, আচ্ছা এটা হচ্ছে আটা থেকে হচ্ছে আটলান্টিক সনদ, মনে রাখবো যে আটলান্টিক সনদ, এটিও 1941, ওকে। ও আচ্ছা ওতে হচ্ছে ওয়াশিংটন সম্মেলন, মনে রাখবেন ব্যতিক্রম, এটি হচ্ছে 1942। তাহলে মনে রাখবেন যে ওয়াশিংটনটা শুধুমাত্র একটা সিঙ্গেল মনে রাখবেন, ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন যে মস্কো কাসাব্লাঙ্কা, তাহলে 1941 ডাবল, ওকে ডাবল সাল। আর এটা হচ্ছে 1943 কাসাব্লাঙ্কা 1943, ওকে। আচ্ছা তেহরানও হচ্ছে আপনার 1943, তেহরান হচ্ছে 1943 সালে হয়, ঠিক আছে। তাহলে মনে রাখবেন মস্কো সম্মেলন 1943, কাসাব্লাঙ্কা সম্মেলন 1943, তেহরান সম্মেলন 1943। আচ্ছা বসে এইখানে এসে একটু ব্যতিক্রম, ও 43 সালে মোট সম্মেলন হয় 4টা, মনে রাখবেন মস্কো, কাসাব্লাঙ্কা, তেহরান এবং ভাজা থেকে হচ্ছে ভার্জিনিয়া সম্মেলন। ভার্জিনিয়া সম্মেলনও হয় 1943 সালে, ঠিক আছে। তাহলে মাঝখানে আছে হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ সম্মেলন যার নাম হচ্ছে ব্রিটন উডস সম্মেলন, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আমরা অনেক বেশি পড়বো, ঠিক আছে। আচ্ছা বসে থেকে হচ্ছে আপনার ব্রিটন উডস সম্মেলন, এটি হয় কিন্তু 1944 সালে, 1944, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন তাহলে মনে রাখবেন যে 1943 সালে মোট 4টা সম্মেলন হয়, মস্কো, কাসাব্লাঙ্কা, তেহরান এবং ভার্জিনিয়া সম্মেলন। আচ্ছা তেতে কি হয় তাহলে তেহরান, ঠিক আছে। ভাতে ও বতে হচ্ছে ব্রিটন উডস, রসৌ ড দন্ত স, ব্রিটন উডস। আচ্ছা ভাতে হচ্ছে ভার্জিনিয়া সম্মেলন, ঠিক আছে। আচ্ছা ডতে হচ্ছে ডাম্বারটন ওকস সম্মেলন, ডতে হচ্ছে কি বলেন তো, ডাম্বারটন ওকস সম্মেলন, এটিও হয় 1944 সালে। কত সালে হয়, 1944, ঠিক আছে। আচ্ছা ডাম্বারটন ওকস 1944, আর এরপর হচ্ছে ইয়েস। আচ্ছা ইতে হচ্ছে ইয়াল্টা সম্মেলন, ইয়াল্টা সম্মেলন হয় 1945 সালে। আর শতে হচ্ছে ও ইয়েস থেকে হলো ইয়াল্টা, মনে রাখবেন ইয়াল্টা সম্মেলন, যেটা হচ্ছে বর্তমান ইউক্রেন না, বর্তমান রাশিয়া চলে গেছে আমারও, ইয়াল্টা সম্মেলন। আর শতে হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন, শতে হচ্ছে কি হবে, সান ফ্রান্সিসকো, ঠিক আছে, সান ফ্রান্সিসকো সম্মেলন, এটিও হয় 1945 সালে। তাহলে এখানে আমরা অনেকগুলো জোর সাল পেলাম, দেখেন। আচ্ছা একটু আপনারা বুঝছেন কিনা আমি একটু প্রথম থেকে আবার বলি। লন্ডন থেকে লন্ডনের, আটা থেকে আটলান্টিক, আটা থেকে কি হবে আটলান্টিক সনদ যেটাকে বলা হয়, আর ওতে হলো ওয়াশিংটন, ওতে কি হবে ওয়াশিংটন। তাহলে একটু আমরা দেখি, দেখেন আমাদের 11টি সম্মেলনের কথা আমি বলছিলাম, সেই 11টি আমরা পাইছি কিনা দেখেন। 1 লন্ডন, 1 2 আটলান্টিক, ধারাবাহিক বললাম, এটা ধারাবাহিক ভাবে, ঠিক আছে। ও ওয়াশিংটন 3, মস্কো 4, কাসাব্লাঙ্কা 5, তেহরান 6, ব্রিটন উডস 7, এগুলো ধারাবাহিক বললাম, ঠিক আছে, কার আগে কে পরে। আচ্ছা ভার্জিনিয়া 8, ডাম্বারটন ওকস
এটি হলো 9। আচ্ছা ইয়ালটা হলো 10, আর সান ফ্রান্সিসকো হলো 11। তাহলে মোট 11টি সম্মেলনকে আমরা একই বাক্যে নিয়ে আসলাম। সেই একই বাক্য হলো লন্ডনের আটা ও মস্কো এবং কাসাব্লাঙ্কাতে বসে ভাজা ডিম খেতে ইয়েস বলে সাইন দিন। ঠিক আছে, এখানে দেখেন তাহলে সালের কথা আবারও বলি। সাল হচ্ছে 1941 ডাবল, শুধুমাত্র সিঙ্গেল আছে হচ্ছে ওয়াশিংটন 1942। ওকে, মস্কো কাসাব্লাঙ্কা দুটোই 1943, তেহরান 1943। তিনটা শহর মনে রাখবেন, তিনটা শহর ও 4টা শহরের নাম। হ্যাঁ, মনে রাখবেন যে 4টা শহর পর হয়, যেটি হচ্ছে আপনার 1943 সালে, অর্থাৎ মস্কো, কাসাব্লাঙ্কা, তেহরান, ব্রিটন উডস এবং হচ্ছে আপনার ভার্জিনিয়া। সরি, ব্রিটন উডস 1944, ভার্জিনিয়া হচ্ছে আপনার 1943। তাহলে 1944 সালে দুইটা হয়, একটা হচ্ছে ব্রিটন উডস আর একটা হচ্ছে ডাম্বারটন ওকস। আর 1945 সালে দুইটা, যেটা হচ্ছে ইয়ালটা এবং হচ্ছে আপনার সান ফ্রান্সিসকো। এটি হচ্ছে আপনার 11টি সম্মেলন সম্পর্কে সংক্ষেপে মনে রাখার কৌশল। ওকে, আচ্ছা, এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সম্মেলন কোনগুলো একটু বলি। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার লন্ডন, মানে হচ্ছে প্রথম উদ্যোক্তায়। এখানে কারা কারা উপস্থিত এগুলা। আচ্ছা, আটলান্টিক, এটি কিন্তু কোনো শহরে হয়নি, এটা একটা মহাসাগরে হয়েছে, এটা সবাই জানেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ব্রিটন উডস। ওকে, আচ্ছা, ব্রিটন উডস, তারপরে হলো ভার্জিনিয়া, এগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে হলো ইয়ালটা, আর হলো লাস্টেরটা সান ফ্রান্সিসকো। এগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সম্মেলন, এখান থেকে তথ্যগুলো বেশি মনে রাখবেন। ঠিক আছে, এই কয়েকটা সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রথমে আসি লন্ডন ঘোষণা সম্পর্কে, অর্থাৎ যেটি হচ্ছে আপনার লন্ডন শহরে হয়। তাহলে আমাদের প্রথম বিষয় হচ্ছে 1 নম্বর, আমরা এক এক করে লিখবো। ওকে, এক এক করে লিখবো। আপনারা এই জিনিসটা একটু পারলে স্ক্রিনশট দিয়ে রাখুন, অথবা যারা লিখবেন তারা নোট করে রাখতে পারেন। ঠিক আছে, এখানে একেবারে 11টি সম্মেলন ধারাবাহিকভাবে আলোচনা করা আছে। এটাই হচ্ছে আপনার ধারাবাহিক। লেখা ছোট দেখা যায় না। আচ্ছা, আমি মনে হয় মুখে বলতেছি, আপনারা যদি লেখা খুব ছোট মনে হয় তাহলে লেখাগুলো একটু বড় করেন। আসলে জুম করার তো সিস্টেম নেই। ওকে, জুম করার সিস্টেম থাকলে আমি জুম করতাম। ভাইয়া কমেন্ট পড়েন। আচ্ছা, কি কমেন্ট পড়বো? আচ্ছা, কি কমেন্ট পড়বো? আচ্ছা, লেখাগুলো বোঝা যায় না। আচ্ছা, আমি কিন্তু আমার ফোনে ঠিকই দেখতেছি পিছন দিক থেকে। নেট চেক করেন, বাফারিং করে না? বাফারিং করে না কিন্তু, বাফারিং করতেছে না কিন্তু, লেখা বোঝা যাচ্ছে না। আচ্ছা, লেখা মনে হয় বাফারিং করে। আচ্ছা, বাফারিং করতেছে না আপনারা মনে হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখন আলোচনা করব। আচ্ছা, আমি মুখে তো বলতেছি, আপনারা মুখে বলা হচ্ছে সেহেতু আপনারা একটু ইয়া করে লিখতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আমরা প্রথমে আসবো হচ্ছে আপনার জাতিসংঘ গঠনের যে আপনার প্রথম পদক্ষেপ একেবারে, সেটি হচ্ছে আপনার লন্ডন ঘোষণা সম্পর্কে। তাহলে আমরা একটু লিখি লন্ডন ঘোষণা। আচ্ছা, এটি হচ্ছে লন্ডন শহরে, বুঝতেই পারছেন, অর্থাৎ মিত্র দেশগুলা। এখানে হচ্ছে আপনার মিত্র দেশগুলোর সম্মেলন, এবং হচ্ছে আপনার এখানে কিন্তু শুধুমাত্র মিত্র দেশগুলো ছিল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে আপনার মিত্র শক্তি, এই মিত্র শক্তির দেশগুলো হচ্ছে আপনার এইখানে হচ্ছে আপনার সম্মেলন করে, এবং এই সম্মেলনের উদ্যোক্তা ছিল হচ্ছে আপনার যেই দেশ, সেটি হচ্ছে আপনার ব্রিটেন। অর্থাৎ লন্ডনে যেহেতু আপনার ইয়া হয়, এখন এই সম্মেলনটি হয় হচ্ছে আপনার লন্ডনের কোন শহর, কোথায়, সেটি হচ্ছে আপনার জেমস প্রাসাদে। ঠিক আছে, মনে রাখবেন যে লন্ডন ঘোষণা হয় হচ্ছে আপনার 12 জুন 1900। এখানে তারিখ গুরুত্বপূর্ণ, তারিখ পড়বেন মাত্র দুইটা, একটা হচ্ছে 12 জুন, আর একটা হচ্ছে আপনার একেবারে সান ফ্রান্সিসকোর তারিখটা পড়বেন, আর মাঝখান থেকে তারিখ পড়তে হবে না। ওকে, 12 জুন 1900। আচ্ছা, এবারে আমি বড় করে লিখতেছি, সমস্যা হবে না আশা রাখি। আচ্ছা, 12 জুন 1941, এটি হচ্ছে আপনার এই লন্ডন ঘোষণার দিন। এখন এই লন্ডন ঘোষণায় আপনার কোন কোন দেশ উপস্থিত ছিল
এই সম্পর্কিত আমি যেটা বলবো এটাই সবচেয়ে কারেক্ট তথ্য। অন্য অন্য জায়গায় এখান থেকে আপনারা ভুল করতে পারেন। আচ্ছা, লন্ডন ঘোষণায় মনে রাখবেন যে মোট 14টি দেশ উপস্থিত ছিল, ঠিক আছে? আচ্ছা, মোট 14টি দেশ উপস্থিত ছিল। এখন এইখানে এই 14টা দেশের নাম একটু পড়বেন আপনারা, সবগুলো নাম যে মুখস্থ করতে হবে তা না, একটু আমি বলে রেখে দিই কিভাবে পড়বেন। আচ্ছা, মোট 14টি দেশ উপস্থিত ছিল, সেগুলো কি কি একটু দেখি আমরা। সেগুলো হলো ব্রিটেন, তো উদ্যোক্তাদের বুঝতে পারছেন, ব্রিটেন সহ তার 4টি ডোমিনিয়ন, আচ্ছা এইখানে আপনারা বুঝলেন কিনা ডোমিনিয়ন জিনিসটা কি, অর্থাৎ হচ্ছে ব্রিটিশ কমনওয়েলথের সরাসরি যারা হচ্ছে আপনার তত্ত্বাবধানে ছিল এইরকম 4টা রাষ্ট্র। আপনারা জানেন যে যেই 4টা রাষ্ট্রের হচ্ছে ব্রিটেন মানে নিজে কিন্তু একটা, মনে রাখবেন যে ব্রিটেন নিজে একটা সহ তার যে 4টি ডোমিনিয়ন, 4টি ডোমিনিয়ন মানে হচ্ছে কি কি একটু দেখি আপনারা। সেটা হচ্ছে অস্ট্রেলিয়া প্লাস নিউজিল্যান্ড। আচ্ছা, অস্ট্রেলিয়া প্লাস নিউজিল্যান্ড প্লাস কানাডা প্লাস সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা। তাহলে দেখেন এখানে মোট 5টি দেশ আমরা পেলাম, অর্থাৎ ব্রিটেন সহ তার যে আপনার 4টি ডোমিনিয়ন মানে হচ্ছে আপনারা দেখেন বর্তমানে যদিও সাউথ আফ্রিকা কিন্তু আপনার ব্রিটিশ কমনওয়েলথের হলেও সরাসরি হচ্ছে আপনার কমনওয়েলথ অফ নেশনসের মেম্বার সাউথ আফ্রিকা, বাট সরাসরি কিন্তু আপনার একটা ব্রিটিশ ডোমিনিয়ন না। কেননা এটা একটা স্বাধীন দেশ, পূর্ণাঙ্গ স্বাধীন দেশ। বাট অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডা এই 4টা কিন্তু স্বাধীন হলেও কিন্তু এখনো ডোমিনিয়ন, কেননা এদের রানী কিন্তু কে বলেন তো, সেটা হচ্ছে ব্রিটিশ রানী। তখনও সাউথ আফ্রিকার রানী ছিল হচ্ছে আপনার ব্রিটিশ রাজা বা রানী। সো বুঝতেই পারছেন, এই কারণে এদের পক্ষ থেকে এই 4টা দেশের মানে এই যে মোট 5টা দেশ পেলাম আমরা এখানে, অর্থাৎ ব্রিটেন সহ তার 4টি ডোমিনিয়ন, এই 5টা দেশের পক্ষ থেকে কিন্তু আপনার এই লন্ডন সনদে স্বাক্ষর করে কিন্তু আপনার ব্রিটেন, মনে রাখবেন। অর্থাৎ ব্রিটেন এখানে স্বাক্ষর করে, বাট সবাই স্বাক্ষর করার দরকার নেই, কেননা এদের প্রধান হচ্ছে আপনার ব্রিটিশ রাজা বা রানী, এই কারণে হচ্ছে আপনার ব্রিটেন এখানে স্বাক্ষর করে। তাহলে আমরা কয়টা পেলাম, সেটি হচ্ছে আপনার এখানে পেলাম 5টা দেশ, ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো মুক্ত ফ্রান্স। তখন কিন্তু আপনার ফ্রি ফ্রান্স বলা হতো, মুক্ত ফ্রান্স, কেননা ফ্রান্স কিন্তু যুদ্ধে যদিও জার্মানি এর বিশাল অংশ দখল করে নিছে, বাট তারপরেও কিন্তু আপনার পুরো ফ্রান্স কিন্তু আপনার জার্মানির দখলে তখনও যায়নি। সো এই কারণে বলতে হবে এটাকে হচ্ছে আপনার মুক্ত ফ্রান্স বলতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা কয়টা পেলাম, এখানে পেলাম 5টা, এখানে 6টা, বাকি থাকে কয়টা, সেটি হচ্ছে আপনার 8টা, ঠিক আছে? এরপরে মনে রাখবেন যে ইউরোপের মূল ভূখণ্ডের, আচ্ছা ইউরোপের মূল ভূখণ্ডের 8টি দেশের প্রবাসী সরকার। আচ্ছা তাহলে দেখেন আমরা কয়টা পেলাম, এখানে হচ্ছে 8টা যোগ 1টা 9টা যোগ 5টা ইকুয়াল টু 14, ঠিক আছে? মোট 14টা দেশ হচ্ছে আপনার এখানে উপস্থিত ছিল। এখন ইউরোপের মূল ভূখণ্ডের যে আপনার 8টি দেশের প্রবাসী সরকার, এইখানে আপনার বুঝতে হবে, যদি এখন বলা হয় যে লন্ডনে ইউরোপের মূল ভূখণ্ডের কয়টি দেশ ছিল, সেটি হচ্ছে 9টি দেশ, অর্থাৎ ব্রিটেন বাদে হচ্ছে আপনার 9টি দেশ। ওকে, ব্রিটেন বাদে ছিল হচ্ছে 9টি দেশ এখানে উপস্থিত, সেই 9টি এর মধ্যে ফ্রান্স ছিল আলাদাভাবে, আর 8টি দেশের প্রবাসী সরকার। এর অর্থ হচ্ছে প্রবাসী মানে হচ্ছে তখন হচ্ছে এই 8টি দেশের সরকাররা অলরেডি হচ্ছে ইউরোপের মূল ভূখণ্ডে জার্মানির আক্রমণ থেকে হচ্ছে নিজেরা বাঁচার জন্য লন্ডনে যে হচ্ছে আপনার প্রবাসী সরকার গঠন করছে, যেমন করে বাংলাদেশ সরকার মুজিবনগরে কলকাতায় করছিল, ঠিক একই ভাবে হচ্ছে আপনার লন্ডন এদের হচ্ছে আপনার প্রবাসী সরকার। এখন যদি বলা হয় এই 8টি দেশ কারা, এই 8টি দেশ হলো, মনে রাখবেন যে বেলজিয়াম 1, বেলজিয়াম 2, নেদারল্যান্ডস, আচ্ছা বেলজিয়াম নেদারল্যান্ডস 3,
গ্রিস 4 চেকোস্লোভাকিয়া 5 যুগোস্লাভিয়া তাহলে কয়টা পেলাম আমরা? যুগোস্লাভিয়া, তাই না? তারপরে হচ্ছে নরওয়ে 6, নরওয়ে 7, লুক্সেমবার্গ 8, ডেনমার্ক। ঠিক আছে, তাহলে আমরা কয়টা পেলাম এখানে? আরেকটা হচ্ছে আপনার পোল্যান্ড। ঠিক আছে, আর হচ্ছে আপনার কি 9, 10, তাই না? 8 ও 9, সরি ভুল বললাম কিনা, লুক্সেমবার্গ, তাই না? 8টা তো হয়ে গেছে, 5টা না? আচ্ছা, নরওয়ে, লুক্সেমবার্গ আর হচ্ছে আপনার ডেনমার্ক। ঠিক আছে, ডেনমার্ক না, ভুল বললাম, ডেনমার্ক হবে না, হচ্ছে পোল্যান্ড হবে, সরি পোল্যান্ড, ডেনমার্ক না। 8 নম্বরে হবে হচ্ছে আপনার পোল্যান্ড। অর্থাৎ এই 8টি দেশ, তাহলে আমরা দেখেন লন্ডন সনদে, অর্থাৎ এটা গুরুত্বপূর্ণ কেন? কারণ প্রথম দিকে কারা হচ্ছে আপনার ব্রিটেনের অথবা মিত্র পক্ষের দিকে হচ্ছে ঝুঁকে এবং এই মানে হচ্ছে আপনার এখানে উপস্থিত ছিল। অর্থাৎ জাতিসংঘ গঠনের একেবারে যে প্রথম উদ্যোগ তাকে বলা হচ্ছে আপনার লন্ডন ঘোষণা, যেখানে উপস্থিত হচ্ছে আপনার মোট 14টা দেশ। সেগুলো কি কি? 4টি হচ্ছে আপনার ব্রিটিশ ডোমিনিয়ন, মানে ব্রিটেন সহ তার 4টি ডোমিনিয়ন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা এবং সাউথ আফ্রিকা। আচ্ছা, মুক্ত ফ্রান্স এবং ইউরোপের 8টি দেশের প্রবাসী সরকার যারা অলরেডি হচ্ছে আপনার লন্ডনে অবস্থান করত। এগুলো কি কি? বেলজিয়াম, নেদারল্যান্ডস, গ্রিস, স্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, যদিও এই নামে এখন রাষ্ট্র নেই, ওকে, নরওয়ে, লুক্সেমবার্গ এবং হচ্ছে আপনার পোল্যান্ড। এগুলো ছিল হচ্ছে আপনার লন্ডন ইয়াতে আর কি। এখন প্রশ্ন হলো এই লন্ডন ঘোষণার মানে আপনার কেন গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে এইখানে হচ্ছে আপনার মূলত জার্মানি এবং ইতালি, মনে রাখবেন যে জার্মানি এবং ইতালির বিরুদ্ধে এরা হচ্ছে জার্মানি এবং ইতালির বিরুদ্ধে তারা হচ্ছে যুদ্ধ করার জন্য ঐক্যমত হয়। তাহলে মনে রাখবেন যে অক্ষ শক্তি অর্থাৎ এখানে কিন্তু দুইটা দেশের নাম উল্লেখ ছিল, জার্মানি ও ইতালি। ঠিক আছে, অর্থাৎ এরা কিন্তু জাপান কিন্তু এদিকে যুদ্ধ করে না, তো জাপানের বিরুদ্ধে এরা কিন্তু ইয়ে করেনি। অর্থাৎ অক্ষ শক্তি জার্মানি এবং ইতালির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা হচ্ছে একত্রিত বা ঐক্যমত পোষণ করে এবং এই দিন হচ্ছে আপনার চুক্তি স্বাক্ষর করে। এবং একই সাথে এই দিন নট অনলি অক্ষ শক্তির বিরুদ্ধে তারা একত্রিত হয়, বাট অলসো তারা হচ্ছে পরবর্তীতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য তারা হচ্ছে সবাই মানে একটি চুক্তি স্বাক্ষর করে, যাকে বলা হচ্ছে আপনার লন্ডন ঘোষণা। এখন যদি প্রশ্ন করা হয় এটা কোথায় হয়, সেটি হচ্ছে আপনার লন্ডনের জেমস প্রাসাদে। মনে রাখবেন যে লন্ডনের জেমস প্রাসাদে। ঠিক আছে, লন্ডনের জেমস প্রাসাদে হচ্ছে আপনার এই লন্ডন ঘোষণা স্বাক্ষরিত হয়। তাহলে লন্ডন ঘোষণার বিষয়বস্তু কি ছিল? সেটি হচ্ছে আপনার অক্ষ শক্তির বিপক্ষে যুদ্ধে যোগ দেওয়া আনুষ্ঠানিকভাবে এবং হচ্ছে আপনার ইয়ে আর কি। ঠিক আছে, এই আচ্ছা, এখন বিভিন্ন বইয়ে দেওয়া থাকে যে আপনার ইউরোপের 9টি দেশের প্রবাসী সরকার, কথাটা ভুল। এটা হচ্ছে 8টি দেশ, এই 8টি হচ্ছে এই 8টা, আর 9টি দেশ বললে হচ্ছে আপনার ফ্রান্সকে সহ বলে, বাট ফ্রান্স কিন্তু তখন আলাদাভাবে হচ্ছে আপনার ইয়া করেনি, কারণ ফ্রান্স তখন হচ্ছে আপনার মুক্ত ফ্রান্স, বুঝতে হবে। ফ্রান্স তখনও পুরোপুরি জার্মানির দখলে যায়নি, এটা হলো গুরুত্বপূর্ণ। ওকে, তার মানে বইয়ে বিষয়টা আপনার ভুল আছে, এটা যেটা বললাম আপনি দেখবেন যে ভালো তথ্য ঘাটলে এটাই হচ্ছে আপনার সঠিক তথ্য। এখন এখানে কয়টি দেশ স্বাক্ষর করে হচ্ছে আপনার মনে রাখবেন যে এখানে 8টি যোগ 1টি 9টি যোগ ব্রিটেন ইকুয়াল টু 10টি। তাহলে 10টি দেশ হচ্ছে আপনার এই লন্ডন ঘোষণায় স্বাক্ষর করে 14টি দেশের মধ্যে। তাহলে আপনারা বুঝতে পারছেন কেন এখানে বাকি 4টা দেশ স্বাক্ষর করা লাগেনি, বিকজ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা এবং সাউথ আফ্রিকার প্রধান তো আপনার ব্রিটেন, অর্থাৎ ব্রিটিশ রাজা বা রানী স্বাক্ষর করলে ওদের স্বাক্ষর অলরেডি হয়ে যায়, এই কারণে ওদের স্বাক্ষর করা লাগেনি। তাহলে মনে রাখবেন যে 10টি দেশ হচ্ছে আপনার এই লন্ডন ঘোষণায় স্বাক্ষর করে। তাহলে লন্ডন ঘোষণার বিষয়বস্তু হচ্ছে দুইটা, মনে রাখবেন। এক হচ্ছে জার্মানি অথবা অক্ষ শক্তির বিরুদ্ধে, জার্মানি, ইতালি অথবা অক্ষ শক্তির বিরুদ্ধে যুদ্ধে ব্যাপারে হচ্ছে ঐক্যমত, মানে ওদের বিরুদ্ধে যুদ্ধ
যুদ্ধ ঘোষণার ঐক্যমত পোষণ করা, আর দ্বিতীয় হচ্ছে আপনার বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্যোগ গ্রহণ করা। অর্থাৎ জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ বলা যেতে পারে এই লন্ডন ঘোষণাকে। তাহলে মনে রাখবেন যে জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ বলা হয় হচ্ছে এই লন্ডন ঘোষণাকে। এটি হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে লন্ডন ঘোষণা থেকে আমরা এইটুকু তথ্য পড়লে হবে। এখানে তারিখ পড়বেন, তারিখটা গুরুত্বপূর্ণ, 12 জুন। তাহলে লন্ডন ঘোষণার যে আপনার চুক্তি, এই চুক্তি স্বাক্ষরিত হয়, অর্থাৎ লন্ডন ঘোষণা স্বাক্ষরিত হয় হচ্ছে আপনার 12 জুন। স্বাক্ষর করে 10টি দেশ, স্বাক্ষর করেনি হচ্ছে আপনার, স্বাক্ষর করা লাগেনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা এবং সাউথ আফ্রিকা, বিকজ তারা হচ্ছে ব্রিটিশ ডোমিনিয়ন, এই জন্য আর কি। ওকে, এবার একটু আসি আমরা পরের তথ্যে, যেটি হচ্ছে আটলান্টিক, যেটি হচ্ছে আটলান্টিক সনদ। আচ্ছা, এটিও কিন্তু আপনার 1941 সালে। মনে রাখবো আমরা আজকের ক্লাসটি একেবারে আকস্মিক ক্লাস, অর্থাৎ যারা হঠাৎ করে আধা ঘন্টা আগে সিদ্ধান্ত নিয়েছে যে আপনার একটি ক্লাস নেওয়া দরকার, অনেকদিন ধরে হচ্ছে আমাদের পাবলিক গ্রুপটায় কোনো কিছু আপলোড দেওয়া হচ্ছে না, প্রায় 4-5 দিন ধরে। তো আশা রাখি যে আমরা আবারও আজ থেকে পরীক্ষা নেওয়া শুরু করবো। আপনারা যারা এই মুহূর্তে আছেন তারা আজ রাত থেকে পরীক্ষা দিবেন, অর্থাৎ আজ রাতে আমাদের 19তম পরীক্ষা। আমাদের যে 32টা পরীক্ষা হওয়ার কথা ছিল কারেন্ট অ্যাফেয়ার্স প্যানেল থেকে, তার 19তম পরীক্ষা হবে আজকে রাতে। তো 19তম পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এর পরের ঘটনা হচ্ছে আপনার আটলান্টিক সনদ। আচ্ছা, আটলান্টিক সনদ, ঠিক আছে, অথবা আটলান্টিক ঘোষণা, ঠিক আছে। আচ্ছা, আটলান্টিক ঘোষণা অথবা আটলান্টিক সনদ, এটি স্বাক্ষরিত হয় কবে? সেটি হচ্ছে 1941 সালে, ঠিক আছে। এখন স্বাক্ষরিত হয় কোথায়? স্বাক্ষরিত হয় ব্রিটিশ যুদ্ধ জাহাজ, আচ্ছা, ব্রিটিশ যুদ্ধ জাহাজ প্রিন্সেস অফ ওয়েলস, প্রিন্সেস অফ ওয়েলসে, ঠিক আছে। আচ্ছা, স্বাক্ষর করে স্বাক্ষর করে হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, উইনস্টন চার্চিল ও ইউএস প্রেসিডেন্ট রুজভেল্ট। তাহলে প্রশ্ন হলো, জাতিসংঘ গঠনের যে আপনার দ্বিতীয় উদ্যোগ, তার নাম হচ্ছে আটলান্টিক সনদ, অথবা যদি বলি আমরা আটলান্টিক সম্মেলন, কারণ এটা হয় কিন্তু আপনার আটলান্টিক মহাসাগরে। এবং এই আটলান্টিক মহাসাগরে হচ্ছে আপনার ব্রিটিশ যুদ্ধ জাহাজ প্রিন্সেস অফ ওয়েলসে বসে হচ্ছে আপনার এই চুক্তি স্বাক্ষরিত হয়। এবং এই চুক্তিতে হচ্ছে আপনার নিরাপত্তা পরিষদের যে আপনার 2টা সদস্য, অর্থাৎ জাতিসংঘ গঠনের যে আপনার প্রধান 2 উদ্যোক্তা, মার্কিন যুক্তরাষ্ট্র তো সবচেয়ে বেশি উদ্যোক্তা, বুঝতেই পারছেন। এরপরে হচ্ছে আপনার দ্বিতীয় ভূমিকা হচ্ছে আপনার ব্রিটিশদের, এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল হচ্ছে আপনার এখানে চুক্তি স্বাক্ষর করে, যেটাকে বলা হচ্ছে আটলান্টিক সনদ, ঠিক আছে। তাহলে এখানে কে কে ছিল? সেটা হচ্ছে আপনার মাত্র 2টা দেশ, মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার ইউএস এবং হচ্ছে আপনার ব্রিটেন, ঠিক আছে। অর্থাৎ মিত্র শক্তির প্রধান 2 দেশ কিন্তু আপনার এখানে উপস্থিত ছিল, সেটি হচ্ছে আপনার এই 2টা দেশ, মনে রাখবেন। অর্থাৎ বলা যেতে পারে জাতিসংঘ গঠনের যে আপনার প্রথম উদ্যোগ কিন্তু আপনার লন্ডন ঘোষণা, কিন্তু প্রথম চুক্তি বলা হয়েছে আপনার আটলান্টিক সনদকে। তাহলে মনে রাখবেন যে জাতিসংঘ গঠনের প্রথম উদ্যোগ লন্ডন ঘোষণা, এবং প্রথম চুক্তি আটলান্টিক সনদ। এখানে যেন মিলিয়ে না ফেলি, মনে রাখবেন আটলান্টিক সনদ, ঠিক আছে। তাহলে এখানে মনে রাখবেন যে
জাতিসংঘ গঠনের প্রথম উদ্যোগের নাম হচ্ছে আপনার লন্ডন ঘোষণা, আর প্রথম চুক্তির নাম হচ্ছে আপনার আটলান্টিক সনদ। তার মানে বলতে পারি এটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ একটি সম্মেলন। ঠিক আছে, যদিও মাত্র 2টা দেশ এখানে উপস্থিত ছিল, বাট গুরুত্বপূর্ণ সম্মেলন। সেটি হচ্ছে আপনার আটলান্টিক সনদ বা আটলান্টিক সম্মেলন। কারণ এটা কেন আপনার মহাসাগরে হলো, বিকজ তখন কিন্তু আপনার পৃথিবীতে প্রায় বিভিন্ন দেশেই যুদ্ধ চলতেছে কম বেশি। তার মানে এটা এক ধরনের সেফ জায়গা ছিল, তাই না? আর এটা হলো আপনার জাতিসংঘ গঠনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সম্মেলন। এবার আসবো আমরা 3 নম্বরে। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে ওয়াশিংটন সম্মেলন। ওয়াশিংটন সম্মেলন। দেখেন সব জায়গায় কম বেশি যুদ্ধ। আপনারা জানেন যে ইউএস এর কিন্তু মূল ভূখণ্ডে কিন্তু সেভাবে যুদ্ধ করতে হয়নি, কেননা ইউএস এর অবস্থাটা এমন একটা স্থানে যেখানে হচ্ছে দুই দিকে 2টা মহাসাগর। এদিক থেকে এসে কোনো দেশকে আক্রমণ করা খুবই কঠিন। ঠিক আছে, কারণ ব্রিটিশ ইউএস হচ্ছে আপনার একেবারে সম্পূর্ণ একটা ভিন্ন মহাদেশে অবস্থিত, যেই মহাদেশের প্রায় সকল দেশ তার মিত্র দেশ তখন। ওকে, অর্থাৎ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশে যত দেশ ছিল সবাই কম বেশি হচ্ছে ইউএস এর মিত্র। সো ইউএস কে নিজ ভূখণ্ডে যুদ্ধ করতে হয়নি, এটা একটা বড় দিক। আর দ্বিতীয় হচ্ছে আপনার এখান থেকে ইউরোপ বা আফ্রিকার একটা মহাসাগরের অপর প্রান্তে, যেটা হচ্ছে আপনার আটলান্টিক মহাসাগরের অপর প্রান্তে। আর যদি আমি এশিয়ার দিকে আসি, তাহলে এশিয়া কিন্তু আপনার প্রশান্ত মহাসাগরের অপর প্রান্তে। অর্থাৎ পৃথিবীর 2টা বৃহত্তম মহাসাগর যার 2 প্রান্তে হচ্ছে আপনার যার মাঝখানে হচ্ছে আপনার ইউএস। এজন্য হচ্ছে ইউএস খুবই সেফ একটা জায়গা। এবং সম্ভবত আমার মনে হয় যে ইউএস এর সব থেকে সুবিধাটা হচ্ছে এই কারণে যে তারা একটা তাদের সরাসরি যুদ্ধ করতে হয়নি, নিজ ভূখণ্ডে মোকাবেলা করতে হয় নাই। যেমন করে জার্মানির মোকাবেলা করতে হয়েছে, রাশিয়ার করতে হয়েছে, বাট একে মোকাবেলা করতে হয় নাই। সে শুধু বহি বিশ্বে এসে হচ্ছে যুদ্ধ করছে, সেটা আমরা দেখতে পাইছি একেবারে লাস্টের দিকে এসে। এবং দেখেন যে ওই মুহূর্তে ইউএস এর সব থেকে বেশি যে ইউএস কিন্তু ওই মুহূর্তে অনেকগুলো গুরুত্বপূর্ণ সম্মেলন হচ্ছে তার দিকে নিয়ে গেছে, কেননা সব জায়গায় যুদ্ধ ইউএস এর যুদ্ধ নয়, মূল ভূখণ্ডে। এটা তার সবচেয়ে ভালো দিক। ওকে, যেমন আমরা বলতে পারি হচ্ছে আপনার এই ওয়াশিংটন সম্মেলন, যেমন হচ্ছে বেটানুর সম্মেলন, সান ফ্রান্সিসকো সম্মেলন, এইসব সম্মেলন থেকে সে সম্ভবত সব থেকে বেশি সুবিধাভোগী। এবং দেখেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে বেশি উপকার হয়েছে আমার মনে হয়, পার্সোনাল অপিনিয়ন থেকে বললাম। তাহলে ওয়াশিংটন সম্মেলন এটি হচ্ছে আপনার স্বাক্ষরিত হয়, এটি কোথায় হয় সেটি হচ্ছে আপনার ওয়াশিংটনে। ঠিক আছে, এই সম্মেলনে হচ্ছে আপনার ইউএস প্রেসিডেন্ট, মনে রাখবেন যে এই সম্মেলনে ইউএস প্রেসিডেন্ট রুজভেল্ট জাতিসংঘ, যাকে বলা হয় ইউনাইটেড নেশনস, নামকরণ করেন। তাহলে দেখেন কিভাবে করে তারা এগিয়ে গেল। তার মানে জাতিসংঘ গঠনের উদ্যোক্তা দেশ বা প্রধান উদ্যোক্তা দেশ কিন্তু আপনার মার্কিন যুক্তরাষ্ট্র বলা যেতে পারে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট কিন্তু আপনার এই ইউএন নামকরণ করছে। ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন যে দেখেন তার আগের যে ইয়াটা ছিল পূর্বসূরি সংগঠন, যেটা জাতিপুঞ্জ, এই জাতিপুঞ্জ কিন্তু আপনার নামকরণ করছিল কারা বা গঠনের উদ্যোগ নেয় কিন্তু আপনার মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, সম্ভবত এভাবে করে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা উত্থান হয়েছে পৃথিবীতে, সেটি হচ্ছে আপনার এই সম্মেলনগুলোর মাধ্যমে। ঠিক আছে, এটা হলো তাহলে রুজভেল্ট হচ্ছে এই সম্মেলনে জাতিসংঘ নামকরণ করে এবং জাতিসংঘ ঘোষণায় স্বাক্ষর করা হয় এই সম্মেলনে। তাহলে মনে রাখবেন যে জাতিসংঘ ঘোষণায় স্বাক্ষর করে উপস্থিত দেশগুলো। ঠিক আছে, অর্থাৎ এই সম্মেলনে উপস্থিত দেশগুলো হচ্ছে আপনার জাতিসংঘ ঘোষণায় স্বাক্ষর করে। এখন এখানে মনে রাখতে হবে এই ঘোষণায় কতটি দেশ স্বাক্ষর করে। আচ্ছা, সেটি হচ্ছে মনে রাখবেন যে পরবর্তীতে যারা হচ্ছে আপনার নিরাপত্তা পরিষদের সদস্য হয় সেই সদস্য দেশগুলোর যে 5টি, এর মধ্যে ফ্রান্স বাদে মনে রাখবেন যে, তাহলে মনে রাখবেন যে ফ্রান্স বাদে
নিরাপত্তা পরিষদের, ঠিক আছে, ফ্রান্স বাদে নিরাপত্তা পরিষদের বাকি চার দেশ এই ঘোষণায় স্বাক্ষর করে। আচ্ছা, এইখানে একটু আমি বলে রাখি ফ্রান্স বাদে, তাহলে মনে রাখবেন যে ফ্রান্সের রেড কলারটা দেখি, রেড পেনটা। আচ্ছা, মনে রাখবেন যে ফ্রান্স বাদে, ঠিক আছে, ফ্রান্স যে এখানে ছিল না এটা গুরুত্বপূর্ণ। ওকে, ফ্রান্স বাদে নিরাপত্তা পরিষদের বাকি চার দেশ কারা কারা বুঝতেই পারছেন। সেই চার দেশ হলো ইউএসএ, ইউকে, রাশিয়া বলা যাবে না, ইউএসএসআর বলতে হবে, মানে সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর। আরেকটা হলো আরসি মানে কি বলেন তো? আরসি মানে হচ্ছে রিপাবলিক অফ চায়না, নট পিপলস রিপাবলিক অফ চায়না, মনে রাখতে হবে। ওকে, তাহলে এই সম্মেলনে হচ্ছে আপনার চারটি দেশ, অর্থাৎ নিরাপত্তা পরিষদের যে পরবর্তীতে মেম্বার হয় 5টা, এর মধ্যে ফ্রান্স বাদে বাকি 4টা দেশ হচ্ছে আপনার এখানে এই ঘোষণায় স্বাক্ষর করে। তার মানে বুঝতে হবে এই সম্মেলনটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই সম্মেলনে হচ্ছে আপনার জাতিসংঘের যে মূল সনদ এটি স্বাক্ষরিত হয়, এবং সেখানে কিন্তু আপনার ফ্রান্স ছিল না। তার মানে বুঝতে হবে জাতিসংঘের মূল সনদে স্বাক্ষর না করেও নিরাপত্তা পরিষদের সদস্য হয় হচ্ছে আপনার ফ্রান্স। তাহলে মনে রাখবেন সেখানে কে কে ছিল হচ্ছে ইউএসএ, ইউকে, ইউএসএসআর যেটাকে বলা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, আর হচ্ছে আরসি মানে হচ্ছে আপনার রিপাবলিক অফ চায়না, যেটা হচ্ছে বর্তমানে আমরা যেটাকে তাইওয়ান বলি। যদিও তখন তাইওয়ান বিভক্ত হয়নি, এটা বুঝতে হবে কিন্তু আপনার, তখনও কিন্তু তাইওয়ান বিভক্ত হয়নি, কেননা তখন তাইওয়ান এবং চায়না একই দেশ, এবং চায়নার তখন নাম ছিল হচ্ছে আপনার রিপাবলিক অফ চায়না, নট পিপলস রিপাবলিক অফ চায়না। বর্তমানে সমস্ত চায়না এই চায়না না, এটা ছিল হচ্ছে আপনার সিয়াং কাইশেকের চায়না, সোজা কথা সিয়াং কাইশেকের চায়না ছিল এখানে। অর্থাৎ এইখানে হচ্ছে আপনার এই কয়টি দেশ। তাহলে মনে রাখবেন যে ওয়াশিংটন সম্মেলনটা গুরুত্বপূর্ণ এই কারণে, যেখানে হচ্ছে জাতিসংঘ নামকরণ করছে প্রেসিডেন্ট রুজভেল্ট, স্বাক্ষর করে হচ্ছে আপনার 4টি দেশ, ছিল না হচ্ছে আপনার ফ্রান্স। আর কোন 4টি দেশ ছিল বুঝতেই পারছেন, ভেটো পরশা করে 4টি দেশ এক্সেপ্ট ফ্রান্স। এগুলো হচ্ছে আপনার পরীক্ষার জন্য তথ্য, ঠিক আছে। আচ্ছা, এবার আসবো আমরা হচ্ছে আপনার কাসাব্লাঙ্কা সম্মেলন। কাসাব্লাঙ্কা হচ্ছে একটি শহরের নাম, যেটি হচ্ছে, আচ্ছা, কাসাব্লাঙ্কা সম্মেলনটাও এটিও কিন্তু হয় 1943 সালে, যেটি হচ্ছে মরক্কোর কাসাব্লাঙ্কা। তাহলে 4 নম্বরে পড়বো আমরা এখান থেকে দেখে দেখে ইয়া করি। ও, মস্কো বাদ হয়ে গেছে, মস্কো সম্মেলন, সরি, মস্কোটা একটা গুরুত্বপূর্ণ, মস্কোটা দেখি আমরা। 1 2 3 না 4। আচ্ছা, 4-এ আছে হচ্ছে আপনার মস্কো সম্মেলন। মস্কো কোথায় সবাই জানেন, সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের রাজধানী, তৎকালীন সোভিয়েত রাজধানী, সমগ্র সোভিয়েতের রাজধানী ছিল হচ্ছে আপনার মস্কো, ঠিক আছে। আর তখনকার সময় যদি আপনার এই জাতিসংঘ উদ্যোক্তা যারা ছিল, এই উদ্যোক্তার নামগুলো আপনারা পড়তে পারেন। সেটা হচ্ছে চীনের পক্ষ থেকে ছিল হচ্ছে সিয়াং কাইশেক, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে ছিল হচ্ছে আপনার সবসময় মনে রাখবেন সেটা স্টালিন। আর ব্রিটিশ পক্ষ থেকে হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী নাম হচ্ছে আপনার উইনস্টন চার্চিল। আর আমেরিকার পক্ষ থেকে ছিল হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, যেটা হচ্ছে আপনার রুজভেল্ট, ঠিক আছে। আর ফ্রান্সের প্রেসিডেন্টের নাম আমার মনে নাই, সম্ভবত জেনারেল গল টল কিছু একটা হবে এরকম আর কি, ঠিক আছে। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের রাজধানী হচ্ছে মস্কো, এখানে হচ্ছে আপনার মস্কো সম্মেলন হয়। এখানে হচ্ছে আপনার 7 দফা ডিক্লারেশন, মনে রাখবেন যে এই সম্মেলন উল্লেখযোগ্য দিক হচ্ছে আপনার 7 দফা ডিক্লারেশন স্বাক্ষরিত হয়, ঠিক আছে। ডিক্লারেশন মানে হচ্ছে ঘোষণা, 7 দফা ঘোষণা হচ্ছে আপনার স্বাক্ষরিত হয় হচ্ছে আপনার কোথায়, এই মস্কো সম্মেলনে। আচ্ছা, এই সম্মেলনে হচ্ছে আপনার কারা উপস্থিত ছিল, সেটা হচ্ছে আপনার বিগ 5। মনে রাখবেন যে এই সম্মেলনে বিগ 5 এর
প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এখন হোয়াট ইজ বিগ ফাইভ? বুঝতেই পারছেন, মেইন যে 5 উদ্যোক্তা, অর্থাৎ উইথ ফ্রান্স। ঠিক আছে, আচ্ছা বিগ ফাইভ মানে কারা? সেটা হচ্ছে আপনার ভেটো ফাইভ। মনে রাখবেন যে বর্তমান যে আপনার ভেটো ফাইভ মানে কারা কারা? সেটি হচ্ছে আপনার ইউএসএ, ইউকে, রাশিয়া, চায়না এবং হচ্ছে আপনার ফ্রান্স। অর্থাৎ এখানে কিন্তু আপনার ভেটো পাওয়ার সম্পন্ন সবাই উপস্থিত ছিল মস্কো সম্মেলনে। ঠিক আছে, কারণ তখনও মস্কোর দিকটা তখনও কম বেশি হচ্ছে আপনার নিরাপদ ছিল, এই কারণে হচ্ছে আপনার এখানে সবাই উপস্থিত ছিল। আচ্ছা, আর যদি বলা হয় যে আপনার তাহলে বুঝতেই পারছেন এখানে হচ্ছে আপনার মোটামুটি সবাই উপস্থিত ছিল। আর এইখানে হচ্ছে আপনার ইউরোপীয় দেশগুলা, মনে রাখবেন যে ইউরোপীয় মানে হচ্ছে আপনার এক্সেপ্ট ইতালি এবং হচ্ছে আপনার জার্মানি বাদে হচ্ছে আপনার ইউরোপীয় দেশগুলো হচ্ছে আপনার ঐক্যমত পোষণ করে এই সম্মেলনে। মোটামুটি ইউরোপের প্রায় সকল দেশ এখানে হচ্ছে আপনার ঐক্যমত হয় জাতিসংঘ গঠনের ব্যাপারে। আর এখানে মেইন ছিল হচ্ছে দাদারা, মানে মেইন 5 দাদা, বুঝতেই পারছেন, তারা ছিল মেইন সহ হচ্ছে ইউরোপীয় দেশগুলা। অর্থাৎ এই সম্মেলনের প্রথম ইউরোপের সকল দেশের প্রতিনিধিরা হচ্ছে ঐক্যমত পোষণ করে জাতিসংঘ গঠনের ব্যাপারে। ঠিক আছে, আচ্ছা এখন একটু আসি আমরা মরক্কো সম্মেলন। মরক্কো না, সেটাকে কাসাব্লাঙ্কা সম্মেলন, যেটি হচ্ছে 5 নম্বরে আছে। আচ্ছা, কাসাব্লাঙ্কা সম্মেলনটাও হয় 1943 সালে। তাহলে কাসাব্লাঙ্কা 5 নম্বর, কাসাব্লাঙ্কা সম্মেলন, এটি হচ্ছে কত সালে হয়? 1943। ঠিক আছে, আচ্ছা যদি বলা হয় তাহলে কাসাব্লাঙ্কা কি? আচ্ছা, কাসাব্লাঙ্কা হলো মরক্কোর গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। এটি হচ্ছে আফ্রিকা মহাদেশের সম্ভবত বৃহত্তম সমুদ্র বন্দর হচ্ছে আপনার কাসাব্লাঙ্কা, এটি হচ্ছে মরক্কোর তীরে। ঠিক আছে, এবং এটি হচ্ছে মরক্কোর তীরে সবথেকে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর হচ্ছে আপনার কাসাব্লাঙ্কা, অনেক উল্লেখযোগ্য। ঠিক আছে, আর কাসাব্লাঙ্কা হচ্ছে একটি সমুদ্র বন্দর এবং হচ্ছে শহর। এখন তখনকার সময়ে মনে রাখবেন যে তখন ছিল হচ্ছে আপনার মরক্কো তখন ফরাসি উপনিবেশ ছিল, এই কারণে কিন্তু আপনার বুঝতে হবে মরক্কো তখন ছিল হচ্ছে আপনার ফরাসি উপনিবেশ। এখন এই সম্মেলনে আপনার কে কে উপস্থিত ছিল এটি মনে রাখবেন, সেটি হচ্ছে আপনার উপস্থিত ছিল বিগ থ্রি। সেই 3 কে কি দেখি আমরা? সেই বিগ 3 হচ্ছে আপনার ইউএসএ মানে রুজভেল্ট, ইউকে মানে হচ্ছে আপনার চার্চিল, আর হচ্ছে আপনার ফ্রান্স, যেহেতু ফ্রান্সের উদ্যোগে হয় সেহেতু ফরাসি মরক্কো, তখন হচ্ছে আপনার মরক্কো ফ্রান্সের অধীনে। ঠিক আছে, ফ্রান্সের পক্ষ হচ্ছে জেনারেল গল, জেনারেল গল, এদিকে হচ্ছে চার্চিল, আর এটা হচ্ছে আপনার রুজভেল্ট। এই 3 জনই হচ্ছে আপনার এখানে গুরুত্বপূর্ণ সম্মেলনে, মানে এই সম্মেলনে আপনার উপস্থিত ছিল। এটি হচ্ছে আপনার কাসাব্লাঙ্কা সম্মেলন রাখবেন, এটি তখন ছিল ফরাসি মরক্কো, এই হচ্ছে বিষয়। আচ্ছা এবার আসি হচ্ছে আমরা তেহরান সম্মেলন। আচ্ছা আমাদের এই দেখেন কাসাব্লাঙ্কার পরে আছে 6 নম্বরে তেহরান সম্মেলন 1943। আচ্ছা সম্ভবত কাসাব্লাঙ্কাটা মস্কোর আগে হয়েছিল। ওকে, কাসাব্লাঙ্কা সম্মেলন দুটোই কিন্তু 43, তো সম্ভবত কাসাব্লাঙ্কা সম্মেলনটি মস্কোর একটু আগে হয়েছিল। মস্কোতে হয় হচ্ছে আপনার বিগ 5 আর কাসাব্লাঙ্কায় ছিল হচ্ছে আপনার বিগ 3। এই আচ্ছা এবার আসবো আমরা তাহলে 6 নম্বরে হচ্ছে আপনার তেহরান সম্মেলন। 6 তেহরান সম্মেলন। যদি আপনার পরীক্ষায় প্রশ্ন আসে যে জাতিসংঘ গঠনের একমাত্র আফ্রিকান সম্মেলন কোনটি, তাহলে কিন্তু আপনার অ্যান্সার হবে হচ্ছে আপনার কাসাব্লাঙ্কা সম্মেলন। আর যদি প্রশ্ন করা হয় যে একমাত্র এশিয়ান সম্মেলন কোনটি, একমাত্র এশীয় সম্মেলন। আচ্ছা একমাত্র এশীয় সম্মেলন তেহরান সম্মেলন। ঠিক আছে, আর একমাত্র আফ্রিকান সম্মেলন বললে অ্যান্সার হবে হচ্ছে আপনার কাসাব্লাঙ্কা সম্মেলন। এটা যেন আমরা ভুলে না যাই। ঠিক আছে, এভাবে প্রশ্ন আসতে পারে। আর এই তেহরান সম্মেলনটা কিন্তু আপনার এটি হচ্ছে আপনার এশিয়ার দেশগুলো হচ্ছে
মানে ইরান, তেহরান মানে হচ্ছে বর্তমানে কোথায়, সেটা হচ্ছে আপনার ইরান। এখন এইখানে হচ্ছে আপনার কারা কারা উপস্থিত ছিল মনে রাখবেন যে এখানে উপস্থিত ছিল বিগ থ্রি, বাট বিগ থ্রি মানে ভিন্ন এক বিগ থ্রি। সেটি হচ্ছে কে কে? রুজভেল্ট মানে ইউএস এর পক্ষ থেকে রুজভেল্ট, ও ইউএসএ লিখতে ভালো হইতো, ইউএসএ থেকে হচ্ছে আপনার রুজভেল্ট, ইউকে থেকে হচ্ছে আপনার চার্চিল, আর ইউএসএসআর মানে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন থেকে ছিল হচ্ছে আপনার স্ট্যালিন। ঠিক আছে, এরা ছিল হচ্ছে আপনার এই তেহরান সম্মেলনে। তাহলে তেহরান সম্মেলন থেকে হচ্ছে আপনার আমরা এই তথ্যগুলো পড়বো। এখানেও আপনার খুব বেশি গুরুত্বপূর্ণ না, জাস্ট পড়বেন আর কি। তো এশিয়ার একমাত্র সম্মেলন কোনটি, সেটা হচ্ছে আপনার এটা আর কি। আচ্ছা, এখন এই সম্মেলনে হচ্ছে আপনার বিশ্বের সকল দেশকে জাতিসংঘ যোগদানের ব্যাপারে আহ্বান জানানো হয়। তাহলে মনে রাখবেন যে এই সম্মেলনে মানে তেহরান সম্মেলনে বিশ্বের সকল দেশকে হচ্ছে আপনার সদস্য হওয়ার জন্য আহ্বান জানানো হয় এই তেহরান সম্মেলনে। এটা হচ্ছে এটা আরেকটা উল্লেখযোগ্য দিক। আচ্ছা, এবার আসবো আমরা হচ্ছে তেহরানের পরে গুরুত্বপূর্ণ 7ম নম্বর সম্মেলন, যেটি হচ্ছে ব্রিটন উডস সম্মেলন। সব থেকে গুরুত্বপূর্ণ সম্মেলনগুলোর একটা, মনে রাখবেন ব্রিটন উডস সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ, এবং সব থেকে গুরুত্বপূর্ণ সম্মেলনগুলোর একটা হলো এই ব্রিটন উডস সম্মেলন। এখান থেকে আমরা বিভিন্ন সময় ভুল পড়ি, সেই ভুলটা আশা রাখি যে আজকে আপনারা কারেক্ট করবেন। তাহলে আমরা আসবো 7 নম্বরে, ব্রিটন উডস সম্মেলন। ঠিক আছে, আচ্ছা ব্রিটন উডস সম্মেলন, তাহলে প্রথমে আসি এটি কত সালে হয়, সেটা হচ্ছে 1944 সালে। 1944 সালে। আচ্ছা দেখেন, এখান থেকে কিন্তু বিসিএস এর প্রশ্ন আসছিল, কম বেশি 2টা প্রশ্ন আসছিল এখান থেকে, এবং সেটা রিসেন্ট পরীক্ষায়, সো গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, ব্রিটন উডস সম্মেলন, এখন যদি প্রশ্ন করা হয় যে এই ব্রিটন উডস শহরটি কোথায়, তাই না? এটি হচ্ছে নিউ ইউএসএ এর নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য, তাই না? নিউ হ্যাম্পশায়ারে হচ্ছে আপনার এই ব্রিটন উডস শহরটি অবস্থিত আর কি। নিউ হ্যাম্পশায়ার হচ্ছে আপনার অঙ্গরাজ্যের নাম, আর ব্রিটন উডস হচ্ছে আপনার একটি শহরের নাম, মনে রাখবেন। আচ্ছা, এটি কোন ইয়াতে হয়, মানে হচ্ছে যদি বলা হয় যে কোন হোটেলে স্বাক্ষরিত হয়, সেটি হচ্ছে মাউন্ট ওয়াশিংটন হোটেলে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার মাউন্ট ওয়াশিংটন হোটেলের সম্মেলন কক্ষে হচ্ছে আপনার এই ব্রিটন উডস সম্মেলন নামে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন হয়। এখন যদি প্রশ্ন করা হয় যে আপনার এই ব্রিটন উডস সম্মেলনের হচ্ছে আপনার বিষয়বস্তু কি, সেটি হচ্ছে আপনার এটি হচ্ছে আপনার মুদ্রা বিনিয়োগ, তারপর হচ্ছে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হচ্ছে বিশ্ব পুনর্গঠনের জন্য কি কি উদ্যোগ নেওয়া যায় সেই ব্যাপারে হচ্ছে আপনার এখানে চুক্তি স্বাক্ষর হতে হবে। মনে রাখবেন যে বিষয়বস্তু হচ্ছে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব পুনর্গঠন মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব পুনর্গঠন মানে বুঝতেই পারছেন, যেটা আমরা বলি বিশ্ব পুনর্গঠনের জন্য কিন্তু গঠিত ওয়ার্ল্ড ব্যাংক, তাই না? ওয়ার্ল্ড ব্যাংকের একটি শাখা আছে যেমন পুনর্গঠনের জন্য কাজ করে। আচ্ছা, মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ, বুঝতেই পারছেন আইএমএফ, তাই না? আচ্ছা, মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং বাণিজ্য ব্যবস্থাপনা, যেটাকে আমরা কয়েকটা রূপ দিয়ে যেটাকে, আচ্ছা বিশ্ব পুনর্গঠনের জন্য আসছে যদি আমরা বলি তাহলে বলতে হবে ওয়ার্ল্ড ব্যাংক। কি আসছে বলতো? ওয়ার্ল্ড ব্যাংক। মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ থেকে কি আসছে বলতো? আইএমএফ। ঠিক আছে,
এবং বাণিজ্য ব্যবস্থাপনার জন্য আসছে বর্তমান যেটাকে আমরা বলি ডাব্লিউটিও, কিন্তু প্রথমে আসছিল হচ্ছে আইটিও। আইটিও, এই আইটিও থেকে আসছে হচ্ছে আপনার গ্যাট, GATT, গ্যাট। এই গ্যাট থেকে হচ্ছে উরুগুয়ে রাউন্ডে, মানে 8টা আলোচনার মাধ্যমে লাস্টের দিকে উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে আসছে হচ্ছে আপনার WTO। তাহলে আইটিও, গ্যাট, WTO। যদিও আইটিও একটা ভিন্ন সংস্থা গঠিত হতে গেছিল, বাট যদিও এটা বাণিজ্য ব্যবস্থাপনার জন্য প্রথমে গঠিত হয় আইটিও, তারপরে সেখান থেকে আইটিও ধ্বংস, মানে এটা আর সিনেট অনুমোদন পায়নি, মানে ইউএস সিনেটে। সো এরপর আসছে হচ্ছে গ্যাট, গ্যাটের পরে আসছে হচ্ছে WTO। তাহলে একটু আমাদের মনে রাখা দরকার, এখানে কিন্তু বাণিজ্য ব্যবস্থাপনার জন্য যে আইটিও মানে ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন গঠনের কথা ছিল, এটা কিন্তু আর গঠিত হয়নি। ওকে, এটা কিন্তু গঠিত হয়নি। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আপনার এই ব্রিটেনের সম্মেলনে গঠিত হয়েছিল তো 2টা, নট 3টা। সেই 2টা হচ্ছে WBO, IMF, নট গ্যাট। কেননা গ্যাট স্বাক্ষরিত, গ্যাটের বিষয়টা কিন্তু আসছে আরো বেশ পরে, সেটি হচ্ছে 1947 সালে এই গ্যাট স্বাক্ষরিত হয়, আর 48 সালে হচ্ছে আপনার এটি হচ্ছে আপনার কার্যক্রম শুরু করে হচ্ছে গ্যাট। তাহলে গ্যাটের পূর্বসূরি কিন্তু WTO হলেও, মানে সরাসরি আইটিও থেকে, সরি WTO না, আবার ভুল বললাম, গ্যাটের উত্তরসূরি হচ্ছে আপনার WTO, আর গ্যাটের পূর্বসূরি হচ্ছে আপনার আইটিও। কিন্তু আইটিও নামে যে সংস্থাটি সেটি হচ্ছে আপনার গঠিত হয়নি। তার মানে বুঝতে হবে এই যে গ্যাট অথবা WTO, এটা কিন্তু আপনার এই ব্রিটেনের সম্মেলনে ছিল না, বুঝতে হবে। কিন্তু আমরা বিভিন্ন সময় ভুল পড়ে আসছি, সেটা হচ্ছে আপনার গ্যাট এবং WTO সম্পর্কে। তাহলে এখান থেকে যে প্রশ্নটা আসে সেটি হচ্ছে ব্রিটন উডস সম্মেলনে যেই দুটি সংস্থা গঠিত হয় সেটি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF। সুতরাং এই দুটি সংস্থাকে বলা হয় এই কারণে, কি বলুন তো, এই ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF কে এই কারণে বলা হয় ব্রিটন উডস ইনস্টিটিউশন। ওকে, তাহলে মনে রাখবেন যে ব্রিটন উডস ইনস্টিটিউট বলতে বোঝায় WB এবং IMF কে। ওকে, তাহলে গ্যাট যদি বলি, GATT, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই গ্যাট যদি আমরা বলি তাহলে এটা ক্রস হবে কিন্তু। আচ্ছা, গ্যাট মনে রাখবেন যে গ্যাট কিন্তু, তাহলে আজ থেকে মনে রাখবেন গ্যাট কোন ব্রিটন উডস প্রতিষ্ঠান নয়। ওকে, ব্রিটন উডস প্রতিষ্ঠান 2টা, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এবং হচ্ছে আপনার IMF। ওকে, কেননা WTO নামে যে সংস্থা গঠনের কথা ছিল সেটা কিন্তু আপনার গঠিত হয়নি। এবং কেন গঠিত হয়নি? বিকজ মানে হচ্ছে ব্রিটেনের সম্মেলনে এই 3টি সংস্থা গঠনের কথা ছিল, এটা হচ্ছে ITO, নট WTO, নট গ্যাট। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন আসি, তাহলে আইটিওটা কি? আচ্ছা, আইটিও এর অর্থ হলো তখনকার সময় বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন নামে একটি সংস্থা গঠনের কথা ছিল। ওকে, এবং তার জন্য হচ্ছে আপনার এই WTO সম্পর্কে, সরি আইটিও সম্পর্কে একটু বেশি বলি। আচ্ছা, মনে রাখবেন যে এখন এই ব্রিটন উডস সম্মেলনে হচ্ছে আপনার 3টি সংস্থার ভিত রচিত হয় 1944 সালে। ওকে, তাহলে মনে রাখবেন যে মানে ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু আপনার এর ভিত রচিত হয় 1944 সালে, কিন্তু কার্যক্রম শুরু করছে কিন্তু আপনার 1945 সালে, দেখছেন। আচ্ছা, IMF এর ভিত্তি কিন্তু রচিত হয় 1944 সালে, কিন্তু কার্যক্রম শুরু করে হচ্ছে 1945 সালে। ITO এর ভিত্তি রচিত হয় 1944 সালে, কিন্তু কার্যক্রম শুরু করতে পারে নাই, তার আগে এটা মানে চুক্তি হলো 47 সালে, কিন্তু 47 সালে এটা বেঁচতে গেল। এটা কেন গেল একটু আসি আমরা। তাহলে এবার একটু আসবো আমরা ITO, গ্যাট এবং WTO সম্পর্কে। তাহলে এইটুকু আপনারা বুঝছেন কিনা? ব্রিটন উডস প্রতিষ্ঠান কোনগুলা? সেটা হচ্ছে 2টা, WB এবং IMF এবং ITO হলো, যদিও এটা গঠিত হয়নি, তারপর এটাকে বলা যায়, বাট এই দুটাকে বলা যাবে না, গ্যাট এবং WB কে বলা যাবে না, এটা মনে রাখবেন। আচ্ছা, তাহলে এবার একটু আমরা তাহলে ITO, গ্যাট এবং WTO কিভাবে আসলো। আচ্ছা, এবার তাহলে আসবো আমরা ITO।
কি? আচ্ছা, আইটিও এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন। ঠিক আছে, দেখেন এটি কিন্তু আপনার 1944 সালে অর্থাৎ ডাব্লিউবি আইএমএফ এর সাথে আইটিও গঠনের প্রস্তাব গঠিত হলো এবং তার জন্য হচ্ছে 1947 সালে হাভানা সম্মেলন। হাভানা, আমরা জানি যে কিউবার রাজধানী হাভানা, তাই না? হাভানা সম্মেলনে 56টি দেশ, ঠিক আছে, 56টি দেশ আইটিও গঠনের ব্যাপারে হাভানা সনদে স্বাক্ষর করে। ঠিক আছে, আচ্ছা তাহলে কেন আইটিও গঠিত হয়নি? আচ্ছা, এই সনদ অনুযায়ী আর কি, অর্থাৎ 1947 সালে কিউবার রাজধানী হাভানায় 56টি দেশের প্রতিনিধিরা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন, যেটাকে আমরা বর্তমানে ডাব্লিউটিও টাইপের সংস্থা বলতে পারি, এই গঠনের ব্যাপারে হচ্ছে আপনার চুক্তি স্বাক্ষর করে, যাকে বলা হচ্ছে হাভানা সনদ। কিন্তু যেহেতু এটার মূল উদ্যোক্তা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগেই কিন্তু আপনার 47 সালে হাভানা সম্মেলন হয়, কিন্তু এই সম্মেলনটি কেন পরবর্তীতে আলোর মুখ দেখেনি? আচ্ছা, এই হাভানা সনদ অনুযায়ী হচ্ছে আপনার 1948 সাল থেকে, ওকে, 1948 সাল থেকে হচ্ছে আপনার এই আইটিও এর যাত্রা শুরু করার কথা, কিন্তু যাত্রা শুরু করতে পারেনি কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট এটাকে অনুমোদন দেয়নি। মনে রাখবেন যে মার্কিন সিনেট একে অনুমোদন দেয়নি, যে কারণে আলোর মুখ দেখেনি, তাই না? যে কারণে কি হয়, আলোর মুখ দেখেনি। তার মানে এই আইটিও গঠনের মধ্যেই হচ্ছে আপনার আরেকটা, আচ্ছা এখনো কিন্তু তাহলে এটা হতো সংস্থা, মনে রাখতে হবে এটা কিন্তু সংস্থা হতো, সংস্থা, ওকে, বাট চুক্তি বিষয় একটু দেখি আমরা। তাহলে আইটিও হতে পারতো সংস্থা, যেটাকে আমরা বর্তমানে বলতে পারি ডাব্লিউটিও টাইপের একটি সংস্থা হতে পারতো, কিন্তু হয়নি। কিন্তু আপনারা জানেন যে তার আগে কিন্তু 1947 সালে আরেকটা চুক্তি হয়, সেই চুক্তির নাম হলো হচ্ছে আপনার গ্যাট। তাহলে মনে রাখবেন গ্যাট কোন সংস্থা নয়, গ্যাট হলো একটি চুক্তির নাম। ঠিক আছে, তাহলে এবারে আমরা গ্যাট কি, তাই না? গ্যাট, তাহলে গ্যাট কিন্তু আপনার বেটনের সম্মেলনে গ্যাটস এর কথা ছিল না, কিন্তু আমরা বিভিন্ন সময় ভুল পড়িয়ে আসছি বা পড়াইছি, এটা বিষয়, কারণ আমরা খুব একজন যা বলে ভুল পড়ালে পরবর্তীতে আমরা সেই ভুলটাকে ভুল পড়িয়ে যাই, এটা হচ্ছে সমস্যা। তাহলে মনে রাখবেন, এবার আসবে আমরা তাহলে গ্যাটটা কি। আসলে মূলত হচ্ছে আপনার গ্যাট থেকে ডাব্লিউটিও আসছে, তার মানে ডাব্লিউটিও অথবা গ্যাট দুইটার কোনোটাই কিন্তু আপনার ব্রেটন উডস প্রতিষ্ঠান নয়, এটা মনে রাখতে হবে। আচ্ছা, গ্যাট GATT, গ্যাট কি, কয়সী না কিন্তু কয় দীর্ঘ, ঠিক আছে, গ্যাট কি মনে রাখবেন। আচ্ছা, গ্যাট এর পূর্ণ রূপটা একটু আসি আমরা। গ্যাট হচ্ছে আপনার জেনারেল, GENERAL, আচ্ছা, জেনারেল এগ্রিমেন্ট on tariffs, TARRIFFS, tariffs and trade, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবেন যে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ এন্ড ট্রেড, যাকে সংক্ষেপে বলা হয়েছে আপনার গ্যাট, যেই চুক্তিটি স্বাক্ষরিত হয়। আচ্ছা, মনে রাখবেন যে এই চুক্তি স্বাক্ষরিত হয় 1947 সালে। তাহলে দেখেন আমি মাঝখানে কি বলছি, এই চুক্তি, তার মানে এটা কোনো সংস্থা নয়, এটা একটা চুক্তির নাম।
মনে রাখতে হবে এটা কোনো সংস্থা নয়, এটা একটা চুক্তির নাম। তাহলে মনে রাখবেন গ্যাট কোনো সংস্থা নয়, GATT, গ্যাট কোনো সংস্থা নয়, এটি একটি চুক্তির নাম। ঠিক আছে, আচ্ছা এখন এই গ্যাট থেকে WTO কিভাবে আসলে একটু দেখি আমরা। তাহলে মনে রাখবেন যে গ্যাট থেকে WTO কিভাবে আসলো। আচ্ছা গ্যাট থেকে WTO কিভাবে জন্ম লাভ করলো সেটা দেখি। আর WTO কিন্তু সংস্থা, মনে রাখতে হবে WTO আর গ্যাট কি। তাহলে WTO আসলে হচ্ছে আপনার সংস্থার নাম। আর যদি প্রথম দিকে যদি ITO হতো তাহলে ITO হতো সংস্থা, বাট গ্যাট কোনো সংস্থা নয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা এখন দেখি তাহলে WTO থেকে গ্যাট থেকে কিভাবে, সেই 47 সালে গ্যাট থেকে WTO হলো কিন্তু আপনার 1995 সালের 1 জানুয়ারি। আচ্ছা 1995 সালের 1 জানুয়ারি হচ্ছে আপনার WTO হলো। তাহলে এটা কিভাবে হলো? আচ্ছা দেখেন যে এই গ্যাট চুক্তি থেকে মনে রাখবেন যে গ্যাট চুক্তি থেকে মোট 8টি আলোচনা হয়। 8টি আলোচনা হয়, দীর্ঘ আলোচনা। ঠিক আছে, এই 8টি আলোচনার মধ্যে হচ্ছে অষ্টম আলোচনাটির নাম হচ্ছে, অষ্টম আলোচনাটি হয় দীর্ঘ 1986 থেকে, মনে রাখবেন যে 1986 থেকে 1993 পর্যন্ত, 93 পর্যন্ত গ্যাট এর উরুগুয়ে সংলাপে WTO গঠনের সিদ্ধান্ত হয়। ঠিক আছে, যার মাধ্যমে 1995 সালের 1 জানুয়ারি WTO যাত্রা শুরু করে। দেখেন এইখানে খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনার বিসিএস এর প্রশ্ন আসে হিউজ পরিমাণ। আপনার দেখেন এখানে 2টা প্রশ্ন আসছে বিসিএস এ, গ্যাট থেকে কিভাবে WTO হলো। ওকে, অর্থাৎ রিসেন্ট বিসিএস এ এটা খুবই গুরুত্বপূর্ণ। উরুগুয়ে সংলাপটা আপনাকে বুঝতে হবে, যাকে বলা হয় হচ্ছে আপনার উরুগুয়ে রাউন্ড বলা হয়। এখান থেকে প্রশ্ন আসে কিভাবে, দেখেন যে উরুগুয়ে রাউন্ড WTO গঠিত হয় কোন সম্মেলনের মাধ্যমে, সেটি হচ্ছে উরুগুয়ে সংলাপের মাধ্যমে, যাকে বলা হয় উরুগুয়ে রাউন্ড। অর্থাৎ উরুগুয়ে রাউন্ড ছিল হচ্ছে 8ম রাউন্ড। মনে রাখবেন যে গ্যাটের 8ম রাউন্ড। ঠিক আছে, আচ্ছা এটার মনে রাখবেন যে গ্যাটের 8ম রাউন্ড উরুগুয়ে রাউন্ড। ঠিক আছে, এই 8ম রাউন্ড হচ্ছে আপনার চলে হচ্ছে লং টাইম ধরে, দীর্ঘ 8 বছর। দেখেন 1986 থেকে 1993 পর্যন্ত দীর্ঘ 8 বছর ধরে হচ্ছে আপনার এই উরুগুয়ে রাউন্ড বা উরুগুয়ে সংলাপ চলে। এই উরুগুয়ে সংলাপের মাধ্যমে হচ্ছে আপনার 1993 সালে হচ্ছে আপনার WTO গঠনের ব্যাপারে সিদ্ধান্ত হয়। কিন্তু WTO যাত্রা শুরু করে কিন্তু আপনার 1995 সালের 1 জানুয়ারি। ওকে, এটি আপনার খুবই গুরুত্বপূর্ণ। আশা রাখি যে আপনারা এই বেটন রুট সম্মেলন থেকে এতদিন যে ভুল ভ্রান্তি হিজিবিজি করছেন সেগুলোকে আজকে আপনারা রিমুভ করবেন। আর আমি যে তথ্যগুলো বললাম একেবারে অ্যাকুরেট তথ্য, এগুলো আপনার ইংরেজি থেকে হচ্ছে আপনার রিয়েল সোর্স থেকে নেওয়া। সো আপনার এখানে কোনো ভুল হওয়ার কোনো বিন্দু মাত্র সম্ভাবনা নেই। ঠিক আছে, অর্থাৎ আপনারা এই বেটন রুট সম্মেলন থেকে যে মন গড়া তথ্যাদি পড়ছেন সেগুলো আজকে থেকে ডিলিট করে দিবেন। আমি তখন যা পড়লাম তাই পড়বেন। তাহলে মনে রাখবেন যে WTO আর ITO জিনিসটা এক না। আর গ্যাট মনে রাখবেন, গ্যাট কোনো সংস্থা নয়, গ্যাট হলো একটি চুক্তির নাম, WTO হলো সংস্থার নাম। ঠিক আছে, এখন এই গ্যাট থেকে WTO সেই 1947 সাল থেকে 1993 সাল পর্যন্ত মোট 8টি সংলাপ হয় এই গ্যাটের। ঠিক আছে, সেই 8টি সংলাপের 8ম নাম সংলাপ চলে দীর্ঘ সময় ধরে, সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলে, যেটি হচ্ছে 1986 থেকে 1993 পর্যন্ত। এই সম্মেলনে উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে, উরুগুয়ে মানে বুঝতেই পারছেন যেটা হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি দেশের নাম, এই উরুগুয়ে থেকে সংলাপ চলে দীর্ঘ 8 বছর। সেই সম্মেলনে হচ্ছে আপনার 1993 সালে
এই গ্যাট থেকে, মানে গ্যাট কিন্তু চুক্তির নাম, এই চুক্তিভুক্ত দেশগুলো হচ্ছে ডাব্লিউটিও গঠনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। আচ্ছা, এখন ডাব্লিউটিওর মেম্বার কারা? ডাব্লিউটিওর মেম্বার হচ্ছে আপনার পৃথিবীর জাতিসংঘভুক্ত যে কোনো রাষ্ট্র, প্রায় সবাই। ওকে, আপনারা সবাই কিন্তু ছিল না, যেমন আপনারা দেখবেন যে বিশ্ব বাণিজ্য সংস্থার সব দেশ কিন্তু লাস্ট পর্যন্ত ছিল না, ঠিক আছে? তো জাতিসংঘভুক্ত প্রায় সকল দেশ, দুই একটা বাদে, ঠিক আছে, এক। আচ্ছা, এরপর হচ্ছে প্যালেস্টাইন আছে। আচ্ছা, প্যালেস্টাইন বাদেও মনে রাখবেন চায়না, জাতিসংঘ স্বীকৃত চায়না, এখানে হচ্ছে মেম্বার মোট 4টা, ঠিক আছে? সেই 4টা কি কি দেখেন যে মূল চায়না নিজে, মানে পিপলস রিপাবলিক অফ চায়না, অর্থাৎ পিআরসি বা পিপলস রিপাবলিক অফ চায়না নিজে মেম্বার। আচ্ছা, এরপরে হচ্ছে তাইওয়ান, যাকে বলা হচ্ছে আরসি বা রিপাবলিক অফ চায়না, সেও মেম্বার। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে হংকং, এটি হচ্ছে চায়না একটি অটোনমাস রিজন, সেও মেম্বার। ম্যাকাও, সেও মেম্বার। অর্থাৎ চীনের সাথে যদি আপনাকে বাণিজ্য করতে হয়, জাতিসংঘ স্বীকৃত যে মূল চায়না, এই চায়নার সাথে আপনাকে বাণিজ্য করতে হলে 4টা ভিন্ন ভিন্ন বাণিজ্য আপনি করতে পারবেন। সেটা হচ্ছে তাইওয়ানের সাথে, মূল চায়নার সাথে, হংকং এর সাথে, ম্যাকাও এর সাথে। তার মানে আপনি যদি কেউ বাংলাদেশ থেকে এলসি করেন যে আমি ইয়ার থেকে, ধরেন আপনি তাইওয়ান থেকে মাদারবোর্ড আনবো, তাহলে কিন্তু চায়নার সাথে চুক্তি করলে হবে না, সেই এলসি করতে হবে আপনার হচ্ছে কার সাথে? সেটি করতে হবে হচ্ছে আপনার সরাসরি তাইওয়ানের সাথে। আপনি যদি চিন্তা করেন যে আমি হংকং থেকে কোনো মাল জিনিস ঢাকায় নিয়ে আসবো, তাহলে আপনাকে চুক্তি করতে হবে চায়নার সাথে না, এটি করতে হবে হচ্ছে আপনার হংকং এর সাথে। কেননা হংকং নিজেই হচ্ছে আপনার ডাব্লিউটিওর মেম্বার। এবং দেখবেন যে হংকং কিন্তু আপনার পৃথিবীর যে শ্রেষ্ঠ যে 10টা বাণিজ্য প্রধান দেশ, তার মধ্যে একটা হংকং পড়ে। তার মানে হংকং একটা ছোট একটা অঞ্চল হওয়ার পরেও তার বাণিজ্যের পরিমাণ এত বেশি, যেটা হচ্ছে আপনার পৃথিবীর 10টা বৃহত্তম বাণিজ্যের মধ্যে একটা পড়বে। ইভেন সে রাশিয়ার থেকেও বিশাল বাণিজ্য করে, চিন্তা করেন। এই জন্য হচ্ছে একই চায়নায় মোট 4টা মেম্বার এখানে, ঠিক আছে? তাহলে আমরা মনে হয় ব্রেটন উডস সম্মেলন থেকে আমরা অনেক দূরে চলে গেছি। 7 নম্বর সম্মেলন শেষ হলো। এবার আসি আমরা ভার্জিনিয়া সম্মেলন। আপনার ইউএস এর একটি অঙ্গরাজ্যের নাম হচ্ছে আপনার ভার্জিনিয়া। এই ভার্জিনিয়া সম্মেলনে কি কি ব্যাপারে সিদ্ধান্ত হয় তো দেখবো আমরা। আচ্ছা, এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছেন তারা আমার পেইড কোর্সটিতে অংশগ্রহণ করতে পারেন চাইলে, মাত্র 500 টাকা এই মুহূর্তে। অর্থাৎ আপনি এখানে 100-র বেশি লেকচার পাবেন, 100 না আরো বেশি। আচ্ছা, আমার এই গ্রুপে ঢুকলে আপনি আনলিমিটেড পাবেন, যেটা হচ্ছে আমার পেইড ব্যাচ যেখানে শুরু হয়। এই একটা গোপন গ্রুপের মাধ্যমে। সো এই হিডেন গ্রুপটায় আপনি অনেক ক্লাস পাবেন, অনেক পরীক্ষা পাবেন, আনলিমিটেড পরীক্ষা এবং ক্লাস পাবেন আপনারা এখানে যুক্ত হলে। তাহলে যারা ভর্তি হতে চান তারা এই মুহূর্তে ভর্তি হতে পারেন। কেননা আমার যে পেইড ব্যাচের ক্লাস, সেটা হচ্ছে আপনার 46টা আপনারা দেখতে পাচ্ছেন। এই 46টা হচ্ছে ধারাবাহিক, এখানে হচ্ছে আপনার রেকর্ড করা আছে। আর পাশাপাশি আমাদের পরবর্তীতে আরো প্রায় 45টি লেকচার হচ্ছে আমাদের ধারাবাহিকভাবে হবে 44-এর আগে। ওকে, আর যারা 44 এবং 45 একসাথে ভর্তি হবেন এই মুহূর্তে, তারা এখনই প্রায় 100 লেকচার পাবেন। ওকে, এখনই 100 লেকচার পাবেন, যেটা হচ্ছে আপনার 44-এর আগে আপনার শেষ হবে। এবং 45-এ যে কিন্তু আপনি আবারও এই লেকচারগুলো নতুন ভাবে আবার প্রথম থেকে হচ্ছে আমি পড়াবো। অর্থাৎ একটা দীর্ঘ কোর্স, এখান থেকে আপনি মনে হয় যে সাধারণ জ্ঞানে আপনার এক বিন্দু সমস্যা থাকবে না, আশা রাখি। মানে হচ্ছে মিনিমাম 90% অ্যান্সার করার জন্য যেই প্রস্তুতি দরকার হয়, সেটা আমি প্রস্তুতি আমার এখান থেকে হয়ে যাবে। এখান থেকে আপনার হিউজ ক্লাস পাবেন এবং দীর্ঘ প্রায় আগামী 1-1.5 বছর ধরে আপনারা এই কোর্সটি পাবেন। সো আপনারা মাত্র 1000 টাকার এই সুযোগটি গ্রহণ করতে পারেন। ঈদের পরে কিন্তু এই কোর্সটি হয়ে যাবে 1500 থেকে 2000 টাকা। আর যারা লিখিত দিবেন তারা লিখিতের জন্য করতে পারবেন এই মুহূর্তে মাত্র 1000 টাকায়। এটা হচ্ছে আমাদের 43তম লিখিত এই মুহূর্তে চলতেছে। অলরেডি আমাদের 26 জন আছে, মাত্র ক্লাস শুরু হলো, 5 থেকে 6টা ক্লাস হয়েছে। আপনারা অনেকগুলো ক্লাস পাবেন এখানে, প্রায় 45টি ক্লাস লেকচার এখনো পাবেন। সো ভর্তি হলে আপনারা এখানে সুযোগ গ্রহণ করতে পারেন। আর যারা আমার পুরনো স্টুডেন্ট আছেন তারা কিন্তু এই পরীক্ষা শেষেই, মানে হচ্ছে 44 পরীক্ষা শেষ হলেই আপনারা লিখিত ব্যাচে শুরু করে দিবেন। মানে হচ্ছে আমাদের 43 এবং 44 লিখিত একসাথে শুরু হয়ে যাবে পরীক্ষার পর এমনি, ঠিক আছে? এই আর আগে থেকে ভর্তি হলে আগে বেশি লাভ, এটা আপনারা বুঝতে পারছেন। কেননা অনেক ক্লাস পাবেন, যেটা হচ্ছে ফ্রি। আর ভিডিওগুলো হচ্ছে লাইফ টাইমে আপনারা সেভ থাকবে এখানে, আপনারা সবসময় দেখতে পারবেন। এখন যারা 500 টাকা দিয়ে ভর্তি হচ্ছেন তারা কিন্তু জুনের পরে আর দেখতে পারবেন না। জুনের পরে আপনারা এখানে পুরো লেকচার দেখতে পাবেন, নতুন লেকচার হবে হচ্ছে নতুন গ্রুপে, ঠিক আছে? এই আর কি। তাহলে এবার আসবো আমরা হচ্ছে যেই সম্মেলনটি, সেটি হচ্ছে আপনার
ভার্জিনিয়া সম্মেলন। ওকে, ভার্জিনিয়া, এটিও আপনার ইউএসএ তে হয়, ঠিক আছে। আচ্ছা, ভার্জিনিয়া সম্মেলন, এটা কত নম্বর? 8 নম্বর, তাই না? আচ্ছা, ভার্জিনিয়া সম্মেলন হয় হচ্ছে আপনার 1943 সালে। 1943 সালে আগে আলোচনা করলে বলতো ভার্জিনিয়া আগে, পরে কিন্তু ব্রেটন উডস, মনে রাখতে হবে। ভার্জিনিয়া আগে, পরে হচ্ছে আপনার ব্রেটন উডস। আচ্ছা, ভার্জিনিয়া সম্মেলন হচ্ছে 1943। এখানে হচ্ছে বিশ্ব খাদ্য সংকট নিরসনে, বিশ্ব খাদ্য সংকট নিরসনে ফাও গঠিত হয়। ফাও খাও নাকি? আচ্ছা, মনে করেন ফাও মানে খাও। আচ্ছা, ফাও খাও এটা না, কিন্তু ফাও মানে হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, যেগুলো ফাও, যার হেড অফিস হচ্ছে রোম, ইতালি। আচ্ছা, এর হেড অফিস কোথায়? বর্তমান সদর দপ্তর রোম, ইতালি। যদিও ওই সময় কিন্তু আপনার বিশ্বযুদ্ধে ইতালি ছিল একেবারে ভিন্ন পক্ষে, বাট তারপরেও বর্তমান হেড অফিস কিন্তু হচ্ছে আপনার কোথায়? ইতালি, রোমে। ওকে, তাহলে ভার্জিনিয়া সম্মেলনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে এখানে বিশ্ব খাদ্য সংকট নিরসনে ফাও গঠিত হয়। ফাও, কেননা তখনকার বিশ্বযুদ্ধ বাদ দিতে আপনার কৃষিকাজ ব্যাহত হবে, এটাই স্বাভাবিক, তাই না? তো এই কারণে হচ্ছে আপনার এটা এই সম্মেলনের মাধ্যমে হচ্ছে আপনার ফাও গঠিত হয়, যাতে করে বিশ্ব খাদ্য সংকট নিরসন করা যায়, ঠিক আছে। ফুড এবং এগ্রিকালচার মানে বুঝতে পারছেন, খাদ্য এবং কৃষি সংস্থা, মানে জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা ফাও গঠিত হয় কোন সম্মেলনে? সেটি হচ্ছে 1943 সালের ভার্জিনিয়া সম্মেলন। তাহলে প্রশ্ন করা হতে পারে যে ভার্জিনিয়া কোথায়, তাই না? এটি হচ্ছে ভার্জিনিয়া ইউএস এর একটি অঙ্গরাজ্য, ঠিক আছে। ভার্জিনিয়া হলো আপনার ইউএস এর একটি অঙ্গরাজ্যের নাম। আচ্ছা, এবার একটু আসি আমরা, ডাম্বারটন ওকস সম্মেলন কোথায়, তাই না? আচ্ছা, ডাম্বারটন ওকস, ডাম্বারটন ওকস, দেখেন সব সম্মেলন নিয়ে গেছে, শুধুমাত্র যুক্তরাষ্ট্র এখান থেকে বেশ সুবিধা নিছে। ও, ব্রেটন উডস সম্মেলন থেকে আমি আরেকটা তথ্য বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে ব্রেটন উডস সম্মেলনে আরেকটা জিনিস হয়, এটাও আপনারা লিখে রাখেন। আচ্ছা, ব্রেটন উডস সম্মেলনে আরেকটা বিষয় হয়, সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মার্কিন ডলারকে, মার্কিন ডলারকে আন্তর্জাতিক মুদ্রা করা হয়, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন কত সুবিধা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা হচ্ছে এক তো অনেকগুলো সংস্থা গঠন করছে নিজেই, আর একই সাথে হচ্ছে মার্কিন ডলার, তার যে মুদ্রা, ডলার না, মার্কিন ডলারকে বলা হয় আন্তর্জাতিক মুদ্রা। এটা কিন্তু আপনার যেহেতু এই যুদ্ধের মাঝখান থেকে মানে নিজের দিকে সিদ্ধান্তটা নিয়ে নিছে। ওকে, সো আমরা বলতে পারি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে সব থেকে উপকৃত রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সব থেকে মানে বাস খাইছে বেশি ব্রিটেন এবং ফ্রান্স। কেননা যুদ্ধে তারা জিতলেও তাদের পৃথিবীব্যাপী এত উপনিবেশ ছিল, সেই উপনিবেশগুলো কিন্তু আপনার মার্কিন মদতে পরবর্তীতে স্বাধীন হয়ে গেছে। কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের যে উদ্যোগটা ছিল, একটা হচ্ছে আপনার যেটাকে হচ্ছে আপনার কি জানো, ট্রুম্যান ডক্ট্রিন, ঠিক আছে। ট্রুম্যান ডক্ট্রিনের একটা উদ্দেশ্য ছিল এরকম যে কোন দেশ যদি আপনার কোন দেশে যদি আপনার বিপ্লবী আন্দোলন হয় ওই মুহূর্তে যুদ্ধের পরে, সেই বিপ্লবী আন্দোলনে কিন্তু আপনার সমর্থন দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের নৈতিক দায়িত্ব, বুঝতেই পারছেন। এর মাধ্যমে হচ্ছে আপনার ব্রিটেন এবং ফ্রান্সকে তার মানে ফুসলিয়ে এক ধরনের হচ্ছে আপনার ফুসলিয়ে না বলবো না, ব্রিটেন এবং ফ্রান্স তার একেবারে নিজের দেশ, মানে নিজের একেবারে মিত্র দেশ হওয়ার পরেও এই দুইটা দেশকে হচ্ছে আপনার এর মাধ্যমে হচ্ছে বাস দিয়ে দিয়েছে। মানে ব্রিটেন এবং ফ্রান্সের যে একটা আধিপত্য ছিল, এই আধিপত্যটাকে বাস দিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা হচ্ছে আপনার এই ট্রুম্যান ডক্ট্রিনের মাধ্যমে, ঠিক আছে। মানে ট্রুম্যান ডক্ট্রিনের তো অনেকগুলো বিষয় ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার বিভিন্ন দেশের জাতীয়তাবাদী আন্দোলনকে সমর্থন দেওয়া, মানে হচ্ছে আফ্রিকা, এশিয়া, ওশেনিয়া, লাতিন আমেরিকা, তারপরে হচ্ছে আপনার ওয়েস্ট ইন্ডিজ ভুক্ত যে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলে যেসব দেশ স্বাধীন হওয়ার জন্য আন্দোলন করতেছিল, সেইখানে হচ্ছে আর্থিক সাহায্য, অস্ত্র দিয়ে সাহায্য করতেছিল মার্কিনেরা। কেননা ওই দেশগুলো স্বাধীন হওয়ার পরে সবগুলো কিন্তু আপনার মার্কিন পন্থী হয়ে যায় আস্তে আস্তে করে। এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে সুবিধাজনক দিক, এবং এই জন্য বলা হয়ে যেতে পারে যে সব থেকে বেশি সুবিধা দিচ্ছে এই সম্মেলনগুলো থেকে মার্কিন যুক্তরাষ্ট্র। কেননা তার দেশে হেড অফিস, তার দেশে জাতিসংঘ, তারা উদ্যোক্তা,
তাদের ভাষা ইংরেজি, সেটাই আন্তর্জাতিক ভাষা। তাদের মুদ্রা হচ্ছে আপনার কি বলতো ডলার, সেই ডলার হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা, বিনিময় মুদ্রা। সকল মুদ্রা হচ্ছে জননী, মানে ওই মুদ্রা দিয়ে মাপ করতে হবে। যে চীনা ইয়েনের সরি জাপানিজ ইয়েনের মান কত, ডলার প্রতি কত, টাকার মান ডলার প্রতি কত, যেমন ৮৬ টাকায় $১। বুঝছেন কিনা? এটা হচ্ছে তার সব থেকে ভালো দিক। আচ্ছা, তাহলে এবার আসি আমরা তাহলে ডাম্বারটন ওকস সম্মেলন। ডিম থেকে আসছে কি ৯ নম্বর, ডাম্বারটন ওকস সম্মেলন। ঠিক আছে, এটিও হয় 1944 সালে। 1944 সালে, ঠিক আছে। এটি হচ্ছে আপনার ডাম্বারটন ওকস সম্মেলন। এখানে হচ্ছে আপনার পাঁচটি দেশকে হচ্ছে আপনার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করা হয়। ঠিক আছে, তাহলে মনে রাখবেন যে এই সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনার, আচ্ছা ভেটো করে দেয়নি, মনে রাখবেন যে 5টি দেশকে স্থায়ী সদস্য করা হয়। মানে আমরা 5টি দেশ মানে বুঝতে পারলাম, যার বর্তমানে ভেটো পাওয়ার যে 5 বলি আমরা, এই বিগ 5 দেশকে হচ্ছে আপনার এখানে করা হয়, অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ এরা হবে হচ্ছে আপনার ভেটো দিলে, সেই ভেটো মানে হচ্ছে আমি মানি না। ও ভেটো হয়নি, কিন্তু ভুল বললাম, না ভুল বললাম, ভেটো না। এটি হচ্ছে আপনার 5টি দেশকে হচ্ছে স্থায়ী মেম্বার করা হয়, এটা হচ্ছে আজীবন মেম্বার থাকবে। আরেকটা হচ্ছে আপনার ইকোসক, জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, যাকে সংক্ষেপে বলা হয় ইকোসক, ECOSOC, ইকোসক। ঠিক আছে, আচ্ছা জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সংক্ষেপে হচ্ছে ইকোসক গঠনের সিদ্ধান্ত হয়। তাহলে এখানে কিন্তু তো ভেটো পায় না, মনে রাখবেন। ভেটো নিয়ে যে আমরা নিজে না ফেলি, ঠিক আছে, ভেটো কিন্তু এখানে পায় না, এটা মনে রাখবেন। তাহলে এটা হচ্ছে ডাম্বারটন ওকস সম্মেলন 1944 সাল। আচ্ছা, এবার আসবো আমরা বর্তমানে যুদ্ধ কবলিত একটা অঞ্চল, সেটি হচ্ছে ইয়াল্টা। আচ্ছা, ইএস বলে সাইন করে দিন। ইএস থেকে 10 নম্বরে আসবে হচ্ছে ইয়াল্টা সম্মেলন 1945। 10 নম্বরে আমরা আসি। ইয়াল্টা সম্মেলন 1945। আচ্ছা, এখন যদি বলি আমরা ইয়াল্টা কোথায়। আচ্ছা, ইয়াল্টা হচ্ছে বর্তমানে রাশিয়ার, এটা কিন্তু ইউক্রেনে নাই, দেখেন এটি হচ্ছে বর্তমানে রাশিয়ার ক্রিমিয়া অঞ্চলে। কেননা আমরা জানি রাশিয়ার ক্রিমিয়া অঞ্চলে, ঠিক আছে, বর্তমানে হচ্ছে রাশিয়ার ক্রিমিয়া অঞ্চলের একটি শহরের নাম, ঠিক আছে, অঞ্চলের একটি শহর। আচ্ছা, যদি আমি বলি যে ক্রিমিয়া একটি উপদ্বীপের নাম, তাই না, যেটি হচ্ছে 1954 সালের আগে, 1954 সালের আগে। আচ্ছা দেখেন তখন কোথায় ছিল, তখন কিন্তু ক্রিমিয়া বললে রাশিয়ায় ছিল, কেননা আমরা জানি ক্রিমিয়া। আচ্ছা, ক্রিমিয়ার হাত বদল হয়েছে কিভাবে, অনেকগুলো হাত বদল হয়েছে, আমরা বলতে পারি লাস্টের 3টা বলি। আচ্ছা, ক্রিমিয়া ছিল রাশিয়ায়, তাই না, ক্রিমিয়া ছিল কোথায় বলতো, রাশিয়ায়। ঠিক আছে, রাশিয়ার কাছ থেকে এটা একসময় দখল করে নিল হচ্ছে তুরস্ক বা অটোমান সাম্রাজ্য। আচ্ছা, এরপরে হচ্ছে ক্রিমিয়া 1954 সালে ক্রিমিয়াকে ইউক্রেনের অন্তর্ভুক্ত করে, ইউক্রেনের অংশ করে সোভিয়েত নেতা নিকিতা ক্রুশচেভ, মনে রাখবেন যে নিকিতা ক্রুশচেভ। আর 2014, আচ্ছা 2014 সাল থেকে হচ্ছে ক্রিমিয়া আবারও ফিরে গেছে কার কাছে, রাশিয়ার নিকট। অর্থাৎ অতীতে একেবারে 1000 বছর আগে যদি বলেন তাহলে এটা রাশিয়ার অংশই ছিল,
মাঝখান থেকে ইউক্রেনের অংশ ছিল হচ্ছে কত সাল? 1954 সাল থেকে 2014। ক বছর হয় তাহলে? 2014। 70 বছর নাকি? 1954 2014 ক বছর হয়? 50 না 60 বছর নাকি? দেখতো, আমি অঙ্কে খুবই কাঁচা। আচ্ছা, এটা মানে 60 বছর ধরে। হ্যাঁ, দীর্ঘ 60 বছর ধরে এটা হচ্ছে আপনার ক্রিমিয়া ছিল হচ্ছে আপনার ইউক্রেনের অংশ, এবং সেখান থেকে হচ্ছে 2014 সালে নামমাত্র একটি গণভোটের মাধ্যমে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ করে ফেলে হচ্ছে রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন। এবং জানেন যে এই কারণে কিন্তু আজকে যে রাশিয়ার সাথে ক্রিমিয়া ইউক্রেনের সংকট, এই সংকটের মূলে কিন্তু আপনার এই ইউক্রেনের কাছ থেকে এই ক্রিমিয়া নিয়ে যাওয়া একটি বড় কারণ, এবং যে কারণে কিন্তু আপনার রাশিয়ার সাথে হচ্ছে পশ্চিমা বিশ্বের সম্পর্ক আরো খারাপ হয়, এবং রাশিয়াকে হচ্ছে আপনার G7 থেকে G8 থেকে বাদ দিয়ে G7 করা হয়। ঠিক আছে, তাহলে মনে রাখবেন যে এই ক্রিমিয়াকে সোভিয়েত ইউক্রেনের অংশ করছিল হচ্ছে সোভিয়েত নেতা নিকিতা ক্রুশেভ 1954 সালে, এবং 1954 সাল থেকে 2014 পর্যন্ত দীর্ঘ 60 বছর ধরে এই ক্রিমিয়া ছিল হচ্ছে আপনার ইউক্রেনের অংশ, যেটি হচ্ছে বর্তমানে আবারও রাশিয়ার অংশ। তাহলে ক্রিমিয়া কোথায়? এটি এক কথায় অ্যান্সার হবে রাশিয়ার ইউক্রেনে, রাশিয়ার ইউক্রেন না, আবার রাশিয়ার ক্রিমিয়ার। ঠিক আছে। আচ্ছা, ক্রিমিয়াতে আরো দুইটা গুরুত্বপূর্ণ শহর আছে, একটা হচ্ছে সেভাস্তোপোল আর একটা হচ্ছে সিম্ফারোপোল। মনে রাখবেন যে সেভাস্তোপোল হচ্ছে ক্রিমিয়ার রাজধানী, এবং সিম্ফারোপোল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক ঘাঁটি, সামরিক ঘাঁটি, এবং একই সাথে সমুদ্র বন্দর। সিম্ফারোপোল, আবার মনে রাখবেন সিম্ফারোপোল, তারপর হচ্ছে সেভাস্তোপোল, আর এটা হচ্ছে ইয়ালটা। এই তিনটা হচ্ছে ক্রিমিয়ার গুরুত্বপূর্ণ তিনটা শহর, যেটি হলো বর্তমানে রাশিয়ার অংশ। মনে থাকবে। আচ্ছা, তাহলে ইয়ালটা সম্মেলন হচ্ছে, আচ্ছা এই সম্মেলনে কি হয়? মনে রাখবেন যে 5টি সদস্য দেশকে, আচ্ছা 5টি, ওই যে আগের সম্মেলনে হলো স্থায়ী মেম্বার, তারা পালো ভেটো। তাহলে মনে রাখবেন যে ডাম্বারটন ওক সম্মেলনে 5টি যে মেম্বার হয় স্থায়ী, সেই 5টিকে হচ্ছে আপনার ভেটো পাওয়ার দেওয়া হয় পরের সম্মেলন, 10ম সম্মেলনে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি 5টি স্থায়ী সদস্য দেশকে ভেটো ক্ষমতা প্রদান করা হয়। সেই 5টি দেশ কি কি আমরা সবাই জানি? সেই 5টি হলো বিগ 5: ইউএসএ, ইউকে, ফ্রান্স, চায়না এবং রাশিয়া। এই 5টি দেশ হচ্ছে আপনার স্থায়ী মেম্বার হয়, এবং তাদের থাকে হচ্ছে ভেটো, স্থায়ী মেম্বার হয় আগের সম্মেলনে। ওকে, আর এই সম্মেলনে হচ্ছে আপনার তারা হচ্ছে কি পায়? সেটি হচ্ছে আপনার ভেটো ক্ষমতা সম্মেলন পায়। এখন ভেটো কি? ভেটো মানে হচ্ছে এই 5টি দেশের যদি কোনো একটি দেশ কোনো প্রস্তাবে, জাতিসংঘের যদি সকল দেশও যদি কোথাও একমত পোষণ করে, কিন্তু সেখান থেকে যদি মাত্র একটি রাষ্ট্র যদি বলে যে আমি মানি না, ভেটো শব্দের অর্থ হচ্ছে আমি মানি না, নট জানি না। ঠিক আছে, আমি মানি না বলে, তাহলে ওই প্রস্তাব আর জাতিসংঘে পাস হবে না, ঝুলে থাকবে। এটাকে বলা হয় ভেটো ক্ষমতা। যেমন আমরা বলতে পারি, ধরেন যদি ইসরায়েল প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য যদি পৃথিবীর সকল রাষ্ট্র যদি একমত পোষণ করে, কিন্তু ইসরায়েল ধরেন সেখানে বললো যে তারা একমত না, কিন্তু ইসরায়েল কিন্তু ভেটো নাই। এখন যদি ইসরায়েলের পক্ষে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র যে বলে যে আমি ইসরায়েলের পক্ষে এবং প্যালেস্টাইনের স্বাধীনতা আমি মানি না, তাহলে প্যালেস্টাইনের স্বাধীনতা তার সঙ্গে আর পাস হবে না। আপনারা বুঝতেন কিনা? ঠিক এভাবে করেই প্যালেস্টাইন ঝুলে আছে। কেননা প্যালেস্টাইনের স্বীকৃতি কিন্তু অনেক, বাট তারপরে প্যালেস্টাইন হচ্ছে পূর্ণ স্বাধীন রাষ্ট্র না, কেননা এই আমেরিকার ভেটো আছে এই কারণে। ঠিক আছে, এটি হচ্ছে ভেটো। এই ভেটো আসছে হচ্ছে ইয়ালটা সম্মেলনে 1945 সালে। আচ্ছা, এবার আসি আমরা সর্বশেষ সম্মেলন, এই জন্য গুরুত্বপূর্ণ তারিখ পড়তে হবে। এটার সর্বশেষ সম্মেলন তারিখ পড়বেন, তাহলে তারিখ পড়বেন দুইটা, একটা হচ্ছে প্রথম আর একটা হচ্ছে লাস্ট। একটা হচ্ছে 12 জুন, যেটা আমরা প্রথম পড়লাম 1941 সালে, আর একটা পড়বো হচ্ছে আপনার 1945 সালে। একেবারে লাস্ট সম্মেলন নাম হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন। এটাও খুবই 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 গুরুত্বপূর্ণ। মনে রাখবেন যে তাহলে 11 নম্বরে কি আছে, এটা 3 স্টার দিয়ে রাখেন, সান ফ্রান্সিসকো সম্মেলন। আজকে ম্যাপ আঁকলাম না, সান ফ্রান্সিসকো সম্মেলন।
ঠিক আছে, সান ফ্রান্সিসকো বুঝতেই পারছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের নাম হচ্ছে আপনার সরি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের নাম হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়ার একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর এবং শহরের নাম হচ্ছে আপনার কি সান ফ্রান্সিসকো। সো বুঝতেই পারছেন দেখেন লাস্টের দিকে সম্মেলনগুলো মার্কিন যুক্তরাষ্ট্র বেশিরভাগ হচ্ছে তার দিকে নিছে এবং এইভাবে করে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তার আধিপত্যটা আসলে হচ্ছে ধরে রাখছে সোজা কথা। কারণ একটা অজুহাত ছিল তখন পৃথিবীতে, কেননা সব জায়গায় যুদ্ধ, একগুলো দেশ একত্রিত হবে তার একটা নিশ্চয়তা থাকবে কিনা যে যুদ্ধে আক্রমণ হবে কিনা। সো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সুরক্ষিত অঞ্চল ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর সুবিধাটা নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই কারণে। ঠিক আছে, তাহলে আমরা আসবো এখন এই সান ফ্রান্সিসকো সম্মেলন কত তারিখে হচ্ছে আপনার অনুষ্ঠিত হয়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে 25 এপ্রিল থেকে 26 জুন, লং টাইম, মনে রাখবেন 25 এপ্রিল থেকে 26 জুন 1945। এখানে তারিখ পড়তে হবে, মনে রাখতে হবে এখানে তারিখ পড়তে হবে, দুইটা তারিখ পড়া মাত্র, 25 এপ্রিল থেকে 26 জুন। আরেকটা পড়বে হচ্ছে প্রথমটা 12 জুন, এটা হচ্ছে লন্ডন ঘোষণার দিন। এই দুইটা পড়লেই আনাফ। তাহলে সান ফ্রান্সিসকো সম্মেলন 1945 সালের 25 এপ্রিল থেকে 26 জুন। এখন এই 26 জুনে কি হয়? 26 জুনে এসে হচ্ছে আপনার চূড়ান্ত হয় জাতিসংঘ গঠনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয় হচ্ছে আপনার 26 জুন। তার মানে 26 জুন 1945 জাতিসংঘ সনদে স্বাক্ষর করে উপস্থিত 50টি দেশের প্রতিনিধিগণ। এখানে আমি কি পেলাম? এখানে আমি পেলাম 26 জুন তারিখ ইম্পর্টেন্ট। জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কবে? ঠিক আছে, আচ্ছা এটি হচ্ছে 26 জুন। তাহলে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় 26 জুন, দেখছেন তারিখ। আচ্ছা এরপরে হচ্ছে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে কতটি দেশ? তাহলে মনে রাখবেন যে 50টি দেশ। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু একটু কথা আছে, এখানে একটু প্যাচ আছে। আচ্ছা এখানে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে দেখেন যে সান ফ্রান্সিসকো সম্মেলনে কতটি দেশ উপস্থিত ছিল? সেটি হচ্ছে 50। এবং সান ফ্রান্সিসকো সম্মেলনে কতটি দেশ স্বাক্ষর করে? সেটি হচ্ছে 50টি দেশ। কিন্তু জাতিসংঘের মূল সনদে কিন্তু স্বাক্ষর করছে মোট 51টি রাষ্ট্র। তাহলে কিভাবে 51টি হলো? এটা হচ্ছে আপনার এখানে প্যাচ এবং এই জন্য হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে মনে রাখবেন যে দেখেন এটি হচ্ছে 26 জুন। দেখেন 26 জুন হচ্ছে আপনার এটি হচ্ছে আপনার কি হয়? স্বাক্ষরিত হয়। ঠিক আছে, এখন পোল্যান্ড মনে রাখবেন যে 51তম সদস্য হিসেবে 15 অক্টোবর, এখানেও তারিখ পড়তে হবে, বাট তারিখের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পোল্যান্ড নামটা, অথবা 51তম। ঠিক আছে, এখানে তমটা পড়তে হবে আর পোল্যান্ড পড়তে হবে। 51তম সদস্য হিসেবে 15 অক্টোবর, এখানে তারিখটা ধারাবাহিকের জন্য লাগে। 15 অক্টোবর পোল্যান্ড স্বাক্ষর করে। ঠিক আছে, এখন দেখেন কার্যকর হয়, তাই না? আচ্ছা জাতিসংঘ সনদ হচ্ছে আপনার কবে কার্যকর হয়? সেটি হচ্ছে আপনার আচ্ছা কার্যকর হয় 24 অক্টোবর। 24 অক্টোবর 1945, এখানে তারিখ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে জাতিসংঘ সনদ কার্যকর হয় কবে? আচ্ছা এটি কিন্তু পোল্যান্ডের না, অল 51টি। তাহলে দেখেন যে এই 51টি দেশের যে সনদ স্বাক্ষরিত হলো সেটি হচ্ছে কার্যকর হয় 24 অক্টোবর 1945। যেহেতু কার্যকরের দিন সেহেতু 24 অক্টোবর জাতিসংঘ দিবস। আচ্ছা এখন পোল্যান্ড কেন মেম্বার? আচ্ছা এখন দেখেন পোল্যান্ড কেন প্রাথমিক সদস্য হিসেবে গণ্য হয়?
কেননা দেখেন 26 জুন উপস্থিত না থেকেও পোল্যান্ড কেন প্রাথমিক মেম্বার হিসেবে গণ্য হয়? এর কারণ হলো জাতিসংঘ সনদ, মনে রাখবেন যে এভাবে মনে রাখবেন যে 26 জুন জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়, কিন্তু এটি কার্যকর হয় হচ্ছে আপনার 24 অক্টোবর 1945 সাল থেকে। অর্থাৎ 24 অক্টোবর হচ্ছে আপনার জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ঠিক আছে, এই দিনটা হচ্ছে আপনার জাতিসংঘ দিবস। কিন্তু এর মাঝখানে হচ্ছে 51তম দেশ হিসেবে পোল্যান্ড এই কার্যকরের আগে যেহেতু কার্যকরের আগে স্বাক্ষর করছে, সেহেতু পোল্যান্ডকে প্রাথমিক মেম্বার হিসেবে গণ্য করা হয়। তাহলে মনে রাখবেন কিনা? এবার মনে রাখবেন। ওকে, তাহলে সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত না থেকেও সদস্য হচ্ছে পোল্যান্ড এবং জাতিসংঘের 51তম মেম্বারের নাম হচ্ছে পোল্যান্ড। মনে থাকবে, জাতিসংঘের 51তম মেম্বারের নাম হচ্ছে এই কারণে পোল্যান্ড। আচ্ছা, এখন যদি প্রশ্ন করা হয় যে এই যে 51টি দেশ, আচ্ছা তাহলে সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত 50টি, উপস্থিত না থেকেও মেম্বার 51তম মেম্বারকে, সেটা হচ্ছে আপনার পোল্যান্ড, এবং প্রাথমিক মেম্বার জাতিসংঘের কয়টি যদি প্রশ্ন করা হয়, তাহলে অ্যান্সার হবে 51টি। তাহলে মনে রাখবেন যে জাতিসংঘের প্রাথমিক সদস্য 51টি। ঠিক আছে, আবারও বলি, জাতিসংঘের প্রাথমিক সদস্য 51টি। মনে রাখবেন ইউএন এর প্রাথমিক সদস্য 51টি। এটা কিন্তু পোল্যান্ড সহ মনে রাখবেন, কেননা পোল্যান্ড সনদ কার্যকরের আগেই স্বাক্ষর করছে বিধায় 51তম মেম্বার। আচ্ছা, এখন যদি প্রশ্ন করা হয় ভারত ছিল কিনা, ভারত তো স্বাধীন হয়েছে আরো পরে 1947 সালে, তাহলে ভারত ছিল কিনা? হ্যাঁ, মনে রাখবেন যে স্বাধীন না হয়েও ওই মুহূর্তে, যেহেতু ভারত যখন স্বাধীনতার দিকে যাচ্ছিল, তো ওই মুহূর্তে নাকি ভারতও হচ্ছে আপনার এই 51টি মেম্বারের মধ্যে পড়বে, অর্থাৎ 50টি মেম্বারের মধ্যে ভারত অন্যতম। ঠিক আছে, তাহলে মনে রাখবেন, একটু লিখতে পারেন যে 51টি প্রাথমিক সদস্যের মধ্যে ভারত অন্যতম, যদিও ভারত তখন স্বাধীন হয়নি। ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে আজকে যে 11টি সম্মেলন পড়ালাম এবং বিস্তারিত যে তথ্য লিখে দিলাম, এর বাইরে মনে হয় আপনার কোন ধরনের প্রশ্ন আসার নেই এখান থেকে আসলে। ঠিক আছে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে এখান থেকে প্রশ্ন আসবে বলে আশা রাখি। আর যারা এই মুহূর্তে আমার ক্লাসটি দেখছেন, তারা আমার পেইড ব্যাচে ভর্তি হতে পারেন। আর পেইড ব্যাচে ভর্তির জন্য আপনারা আমার একটি নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে আপনারা করবেন, টাকা বিকাশ করলেই হবে। এই তো, আর সবাই ভালো থাকবেন। আমাদের নেক্সট ক্লাস হবে বিশ্বযুদ্ধ সম্পর্কে। সম্ভবত বিশ্বযুদ্ধ থেকে ক্লাস করার কথা ছিল আমাদের, বিশ্বযুদ্ধ, স্নায়ুযুদ্ধ সম্পর্কে আপনারা লাইভ ক্লাস পাবেন এই গ্রুপে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এই লেকচারটি শেষ করছি। আর যারা পেইড বেসে স্টুডেন্ট আছেন, তাদের জন্য রাত 10টায় আবারও ক্লাস। ঠিক আছে, জাতিসংঘ থেকে পরবর্তী ক্লাস হচ্ছে রাত 10টায়, অর্থাৎ আমাদের এখন থেকে ডেইলি 2টা ক্লাস হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।